সো আসুন শুরু করা যাক। আজকে আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের 3 নং লেকচার। অধ্যায় কি পড়তে যাচ্ছি এবং পূর্বের ক্লাসে কি কি পড়েছি সবকিছু আমি বলছি। আজকের ক্লাসে পড়ার বিষয় হচ্ছে ভাই ক্যালোরিমিতি, রেস্ট অফ দ্য টপিকস যেগুলা বাকি ছিল। এখন ক্যালোরিমিতির জাস্ট দুটো ম্যাথ বাকি ছিল, সেই দুটো ম্যাথ আমি করে দিব। তারপর আজকে আমরা পড়বো হচ্ছে তাপগতিবিদ্যার ভাই প্রথম সূত্র। এটা খুব সুন্দর একটা জিনিস, জুলের প্রকাশ। এরপর জুলের প্রকাশ কোথায় মানে কোথায় তার সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে, কেন এরপরে ক্লসিয়াসের প্রকাশে যাওয়া হয়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই বিজ্ঞানী জুল এবং বিজ্ঞানী ক্লসিয়াস একই সূত্র, বাট একটু আলাদা হবে, কিছুটা স্লাইটলি আলাদা হবে এক্সপ্লেন করেছেন। সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। ওকে, সো এই তো আমার মনে হয় আর দেরি করা উচিত না, আমরা আমাদের পড়াশোনার পিছনে চলে যেতে পারি। কিছু যদি আপনাদের সাথে কথাবার্তা বলি যে আগের ক্লাসগুলোতে কি পড়েছি, এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা তাহলে আমাকে বলতে পারেন, আর আমি একটু শর্টে আলোচনা করে দিই। আগের ক্লাসগুলোতে একদম শুরুর ক্লাসে আমরা কিন্তু ওই যে টেম্পারেচার, তারপর হচ্ছে আপনার থার্মাল এনার্জি, তারপর হচ্ছে আমাদের হিট, তারপর ফাইনালি ওয়ার্ক, এই জিনিসগুলো আমরা শুরুর দিকে ভালো মতো পড়েছিলাম। এগুলো যখন ভালো মতো হয়ে গিয়েছে তারপর আমরা পড়েছিলাম হচ্ছে থার্মোমিটার। ওকে, এখন একটা কথা জাস্ট আপনাদেরকে বলে দিই, এই সবগুলো ছিল আমাদের প্রথম ক্লাসের টপিক। পদার্থের উষ্ণতাবেদিক ধর্মটা আমরা পড়েছিলাম, বাট মেইন জিনিসগুলো আমি কথা বলছি। এখন এই থার্মোমিটার অংশটা থেকে আপনারা দেখবেন আমি কিন্তু বেশ কয়েকটি ম্যাথ ট্যাথ করিয়েছি। এখন এরকম হয় ছায়া প্রকাশনী বা বিভিন্ন বই টয়ে এরকম এই থার্মোমিটার অংশ থেকে আরো অসংখ্য ম্যাথ ট্যাথ আছে। আপনারা কি সেগুলো করবেন? উত্তর হচ্ছে এই মুহূর্তে দরকার নেই। আপনার যেই টপিক থেকে যতটুকু ডেপথে যাওয়ার অতটুকু ডেপথে আমরা ডেফিনেটলি যাব। অগোছালো বা আগাছা কোনো কিছু, গার্বেজ কোনো কিছু মাথায় এই মুহূর্তে রাখাটা ডেফিনেটলি রিকমেন্ডেড না। আগে আমাদের পারফেক্টলি পুরো সিলেবাসটা চান্স পাওয়ার মতো এবং শেখার মতো পুরো সিলেবাস কমপ্লিট করা লাগবে। এরপরে আপনার যদি মনে হয় হাবিজাবি অনেক ম্যাথ করবেন তারপর করবেন। ভাই আগে চ্যাপ্টার কিন্তু একটা না, ফিজিক্সে কিন্তু অসংখ্য চ্যাপ্টার, অনেক চ্যাপ্টার আপনার পড়া লাগবে। সো প্রত্যেকটা চ্যাপ্টারই, প্রত্যেকটা অধ্যায়ই আমরা প্রত্যেকটা বইয়ে এমনভাবে পড়বো যেন যেসব জিনিস কোর, সেই চ্যাপ্টারের কোর জিনিস যেখান থেকে প্রশ্ন এসে থাকে, যেসব জিনিস পড়লে আমরা পুরো চ্যাপ্টারটা সম্পর্কে অনেক ভালো ধারণা পাবো, চ্যাপ্টারটা আমাদের পুরো হাতের মুঠে চলে আসবে, সেগুলোই করবো। অগোছালো আগাছা কোনো কিছু আমরা করবো না, ঠিক আছে? সো থার্মোমিটার থেকে সেসব ম্যাথই করানো হয়েছে যেগুলো আপনাদের জন্য রিলিভেন্ট, যেগুলো আপনাদের প্রশ্ন ব্যাংক, যেসব ম্যাথ সলভ করলে আপনি বাংলাদেশের কোনো প্রশ্ন ব্যাংকের কোনো ম্যাথে আটকাবেন না। আপনি বাংলাদেশের টেস্ট পেপারে, টেস্ট পরীক্ষা আসা কোনো সৃজনশীল, কোনো এমসিকিউতে কোথাও আটকাবেন না। সেই তো আমাদের প্রস্তুতিতে এই পর্যন্ত। এরপর ছায়া প্রকাশনী ধরে ধরে সব ম্যাথ সলভ করানোটা কিন্তু মানে হয় না এই মুহূর্তে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর এই টপিকগুলো পড়ার পরে আমরা শুরু করেছিলাম হচ্ছে ভাই আমাদের ক্যালোরিমেট্রি, এবং ক্যালোরিমেট্রিটা ছিলই হচ্ছে আপনার আমাদের লিকুইড এবং সলিডকে হিট করলে কি হয়। তাপগতিবিদ্যা পুরো অধ্যায়টাই হচ্ছে রিলিভেন্ট যে গ্যাসকে, আইডিয়াল গ্যাসকে হিট করলে কি হয়, বাট ক্যালোরিমেট্রি একটা পার্টিকুলার টপিক ছিল, সেখানে আমরা লিকুইড এবং সলিডকে হিট করলে কি হয়, যেমন বরফ, মেইনলি আমরা পানি নিয়ে আলোচনা করছিলাম। পানিকে লিকুইড হিট দিলে সেটা বাষ্পে পরিণত হয়, বরফকে পানি হিট দিলে সেটা পানিতে পরিণত, এইসব জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। সো ক্যালোরিমেট্রির অনেক ইন্টারেস্টিং কিছু ম্যাথ দেখিয়েছিলাম। একদম লাস্ট ম্যাথটা ছিল গত ক্লাসে, যে এই 2020-এ আসা। আজকে আমরা আরো সুন্দর সুন্দর কিছু ম্যাথ দেখবো, যেগুলো করলে আমাদের ডেফিনেটলি এই চ্যাপ্টারে এবং এই টপিকটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তামা ক্লিয়ার হবে। তো এইটুকুই, আশা করি সবকিছু ঠিকঠাক আছে, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সবকিছু ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি এইটুকু টপিকের মধ্যে, এই গত 2 ক্লাসের টপিকের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে এখনই করতে পারেন, আমি সেগুলো উত্তর দিয়ে দেন নেক্সট টপিকগুলোতে, মানে এই টপিকগুলোতে চলে যাব। বলুন, কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা কি ডিরেক্টলি আমাদের ক্লাসে চলে যাব? ক্যালোরিমেট্রি পরবর্তী ম্যাথগুলো কি সলভ করবো, নাকি কোনো প্রশ্ন থাকলে করতে পারে? আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপ বিষয় দুইটা আরেকটু ক্লিয়ার করেন। কোন দুইটা বিষয়? আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপ। আচ্ছা, আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপ। আচ্ছা আচ্ছা, আমি একটু জাস্ট বলে দিচ্ছি। ওকে, আপনাদের যে কারো সমস্যা নেই, যদি আপনারা জিজ্ঞেস করেন অবশ্যই এগুলা নিয়ে আলোচনা করা হবে। তো সর্বপ্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আসুন এটা নিয়ে একটু আলোচনা করি। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ জিনিসটা হচ্ছে ভাই, ধরেন একটা বস্তু আছে, যে কোনো আকার আকৃতির হতে পারে। ধরেন এই একটা বস্তু যার ভর হচ্ছে m, এই বস্তুটাতে ভাই আমরা বাইরে থেকে হিট দিলাম, ধরে নিলাম ডেল কিউ পরিমাণ হিট দিলাম। আর হিট দিলেই বস্তুর কি তাপমাত্রা পরিবর্তন হবে? কোনো বস্তুকে হিট দিলে ডেফিনেটলি তার তাপমাত্রা পরিবর্তন হয়। আমরা সলিড একটা বস্তুর কথা বলছি ধরেন। সো বস্তু ধরে নিচ্ছি আমরা তাপমাত্রা পরিবর্তন হলো বা তাপমাত্রা বেড়ে গেল ডেল টি পরিমাণ। আপেক্ষিক তাপ বলতে বোঝায়
একক ভরের কোনো বস্তুর একক তাপমাত্রা পরিবর্তনের জন্য যতটুকু তাপ দরকার সেটাকে আমরা বলি কোনো বস্তুর আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কেন পড়েছিলাম ভাই? কারণ আমরা দেখেছি এক এক বস্তুকে আমরা একই পরিমাণ হিট দিয়েছি, কিন্তু এক এক বস্তুর তাপমাত্রা এক একভাবে পরিবর্তন হয়েছে। আপনি ধরেন, আমি একটু পরে এগুলো নিয়ে আরো ফিল করাচ্ছি, দাঁড়ান। সো ব্যাপারটা বুঝবেন, এম ভরের কোনো বস্তুর ডেল টি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করতে হিট দরকার ডেল কিউ পরিমাণ। অতএব একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে হিট দরকার কতটুকু ভাই? ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। এই জিনিসটাকেই বলে যে কোনো পদার্থের আপেক্ষিক তাপ। ওকে, আপেক্ষিক তাপের সূত্রটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, এই যেটা ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। সেটা উত্তর, আপনারা যদি একক সম্পর্কে ধারণা নিতে চান, এস একক, ডেল কিউ এর একক জুল, এম এর একক হচ্ছে কেজি, আর ডেল টি এর একক ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কেলভিন হতে পারে, কারণ তাপমাত্রা পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিন না। জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। বুঝা কি গেল? বুঝেছেন সবকিছু? জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে আরো কিছু কথাবার্তা আছে। যেমন এস, এই জিনিসটা যে আছে ভাই, এইটা যে কোনো পদার্থের উপাদানের উপর ডিপেন্ড করে। যেমন এক্সপেরিমেন্টালি পাওয়া গিয়েছে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এইটা। আবার আয়রনের, খুব সম্ভবত, আমি শিওর না, একটু ভুলে গেছি মানটা, আয়রনের আপেক্ষিক তাপ হচ্ছে 450 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এখন আপেক্ষিক তাপ সম্পর্কে, আপেক্ষিক তাপ যদি জানা থাকে কোনো পদার্থের আপেক্ষিক তাপ যদি জানা থাকে, তাহলে আমরা কি সম্পর্কে ধারণা পাই? দেখুন, পানি 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে অনেক বেশি হিট দরকার, প্রায় 4200 জুল। কিন্তু দেখুন লোহার বা আয়রনের আপেক্ষিক তাপ কত? 450 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 1 কেজি লোহার বা 1 কেজি আয়রনের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হিট দরকার মাত্র 450 জুল। তাহলে আমাকে বলেন, হিট আপ করা বা তাপমাত্রা বাড়ানো সহজে উত্তপ্ত করা যায় পানিকে নাকি লোহাকে বা আয়রনকে? বলুন। ডেফিনেটলি আয়রনকে। সো আপেক্ষিক তাপ আমাদেরকে ধারণা দেয় কোন পদার্থটা খুব দ্রুত হিট আপ হয়, খুব দ্রুত উত্তপ্ত হয়। সো এই যে এটা একটা পদার্থের উপাদানের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। এখন সেদিন একজন প্রশ্ন করেছিলেন যে ভাই এটা কিভাবে হয়? ইকুয়েশন থেকে তো আমরা দেখতে পাচ্ছি এস, এই ইকুয়েশনের মধ্যে কিন্তু এম আছে, তাহলে ভরের উপর ডিপেন্ড করে না কেন? এটা রিজন হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। রিজনটা হচ্ছে ভাই, দেখুন, আপনি যদি বেশি বস্তু নেন, মানে বস্তুটার যদি ভর বাড়িয়ে দেন, এই বস্তুটাকে যদি বিগার সাইজে নেন, ভর যদি বাড়ান, তাহলে আমাকে বলেন ওই সেম একটা বস্তুর একই উপাদানের একটা ছোট বস্তুকে হিট আপ করা ইজিয়ার না? একই সাইজে, একই মানে ম্যাটেরিয়াল বা একই উপাদানের একটা বড় বস্তুকে হিট আপ বা উত্তপ্ত করা তুলনামূলক টাফার না? বুঝবেন, ছোট জিনিসকে হিট করা যায় সহজে, বড় জিনিসকে কিন্তু হিট করতে বেশি তাপ দরকার। বুঝছেন বিষয়টা? তো যখন ভর বানাবেন তখন আপনার ডেল কিউ বা হিটের পরিমাণও বেশি লাগবে। একটা ইকুয়েশনের মধ্যে দেখেন, এই ডেল কিউর মানও বাড়ছে, এম এর মানও বাড়ছে। এম যেই হারে বাড়বে ডেল কিউর মানও সেই হারে বাড়বে। সো ইভেনচুয়ালি দেখা যায় যে এসটা ভাই আনচেঞ্জড আছে। আমরা কি এবার বুঝতে পারলাম ভাই? বলুন, এবার কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এরপরে? থাকলে করতে পারেন। হ্যাঁ ভাইয়া, একদম ক্লিয়ার হয়েছে? ভাই আরেক ফালতু প্রশ্ন করি। হ্যাঁ, 4200 কিলো পানির আপেক্ষিক তাপ 4200 কিলো জুল পার সেলসিয়াস, এটা কেমনে পাইলো? মানে এই পরীক্ষাটা করছে কিভাবে? এটা এক্সপেরিমেন্ট। ডেফিনেটলি পানিকে নেওয়া হয়েছে, 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 4200 জুল তাপ লাগছে। এক্সপেরিমেন্ট। প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া এবার সুপ্ত তাপের বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন। ওকে, সুপ্ত তাপ বিষয়টা আসেন। সুপ্ত তাপ বলতে কি বুঝাচ্ছি ভাই? সুপ্ত তাপ বলতে বোঝায় এমন একটা তাপ যেই তাপটা সুপ্ত অবস্থা বা লেটেন্ট, লুকানো অবস্থা থাকে। আপনি দেখেন পানির তাপমাত্রা, পানি ধরেন আছে, আপনি হিট দিলেন, পানিটাকে টকবক করতে দেখছেন, গরম হতে দেখছেন। ভাতের চুলায় পানি ভাত তুলে দিলেন, চাল তুলে দিলেন, একটু পরে দেখছেন চাল সিদ্ধ হচ্ছে, পানিটা গরম হচ্ছে। আপনি যে হিটটা দিচ্ছেন সেই হিটটা দেখা যাচ্ছে যে সেটা পানিটাকে গরম করছে। কিন্তু আপনি বরফে হিট দেন, আপনি থার্মোমিটার ডুবিয়ে রাখেন, দেখবেন যে বরফের তাপমাত্রা বাড়ছে না, 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, কিন্তু বরফটা কন্টিনিউয়াসলি পানিতে পরিণত হচ্ছে। তো এখানে যে হিটটা দিচ্ছে, হিটটা লুকায় যাচ্ছে না ভাই, দেখা যাচ্ছে না, তো তাপমাত্রা তো বাড়াচ্ছে না। এই হিটটাকে আমরা বলি হচ্ছে সুপ্ত তাপ, যে হিটটা পদার্থের অবস্থা পরিবর্তন করে, তাপমাত্রা পরিবর্তন করে না। তো এটা হচ্ছে সুপ্ত তাপের সংজ্ঞা। এবার আসেন ফর্মাল ডেফিনিশনে যাই। তো ধরেন ভাই এই এম ভরের একটা বস্তুই আছে, এম ভরের একটা বস্তু, ওকে ভাই, একে আমরা তাপ দিলাম বাইরে থেকে।
সো ডেল কিউ পরিমাণ তাপ দিলে এই এম ভরের বস্তুটাই ধরে নিলাম এই পাশে লিকুইড হয়ে গেল, ঠিক আছে, এটা ধরেন লিকুইড হয়ে গেল। কতটুকু ভরের লিকুইড হবে ভাই? আমরা ধরে নিচ্ছি কোনো লস নাই, পুরোটাই লিকুইডে পরিণত হবে, এম ভরের লিকুইডে পরিণত হলো। পুরো সলিডটাই আলটিমেটলি কনভার্টস ইনটু লিকুইড। এবার বুঝবেন, সুপ্ততাপের সংজ্ঞা বলে এম ভরের বস্তুতে সম্পূর্ণরূপে লিকুইডে কনভার্ট করতে তাপ দরকার ডেল কিউ। অতএব একক ভরের বস্তুতে সম্পূর্ণরূপে লিকুইডে কনভার্ট করতে তাপ দরকার ডেল কিউ বাই এম। এই যে ডেল কিউ বাই এম, একক ভরের একটা বস্তুকে সম্পূর্ণরূপে লিকুইডে কনভার্ট করতে যতটুকু তাপ দরকার সেটাকে আমরা বলবো তার গলনের সুপ্ততাপ। আর যদি একক ভরের কোনো একটা, এটা যদি সলিড না হয়, এটা যদি লিকুইড থাকতো, লিকুইডকে তাপ দিলে এরপরে কি হবে? বাষ্পে পরিণত হবে, ভ্যাপোরাইজেশন হবে, বয়েলিং হবে, তাই না? সো এরপর ওইটারও সুপ্ততাপ সেম। একক ভরের কোনো লিকুইডকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে যতটুকু তাপ দরকার সেটাকে আমরা বলবো তার বাষ্পীভবনের সুপ্ততাপ। আর এখানে আমরা লিকুইড সলিডকে পরিণত করছি লিকুইডে, সো এটাকে বলবো আমরা গলনের সুপ্ততাপ। সেই যে ডেল কিউ বাই এম, এটাকে আমরা বলি একক ভরের কোনো বস্তুকে সম্পূর্ণরূপে ফেজ চেঞ্জ করতে যতটুকু তাপ দরকার সেটাকে আমরা বলবো তার সুপ্ততাপ, এল। বোঝা গেল? এই এলটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে গলনের সুপ্ততাপ হতে পারে, আর একটা বাষ্পীভবনের সুপ্ততাপ হতে পারে। ওই যে গলনের সুপ্ততাপ পানির ক্ষেত্রে 3,36,000 জুল পার কেজি, আর বাষ্পীভবনের ক্ষেত্রে 22,68,000 জুল পার কেজি। মানে 1 কেজি পানিকে আপনি সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে 22,68,000 জুল লাগবে। অনেক বিশাল একটা অ্যামাউন্ট, বুঝতে পারলাম? এখন এইটা সম্পর্কে যদি আপনাকে একটু ডেপথে ধারণা দিই, তাহলে এলটা ভাই অবশ্যই কার উপরে ডিপেন্ড করবে? উপাদান, এক এক উপাদানে এক এক রকম। এলটা ভাই ভরের উপর ডিপেন্ড করবে না, বোঝা গেছে? কোনো একটা বস্তুর জন্য এল এর মানটা ফিক্সড। কেন ডিপেন্ড করবে না ভাই? একই রিজন, যত বেশি ভর তত বেশি তাপ লাগবে তাকে ফেজ চেঞ্জ করাতে বা অবস্থা চেঞ্জ করাতে। সো এম এর মানও বাড়লো, ডেল কিউর মানও বাড়লো, আলটিমেটলি এল এর মানটা আনচেঞ্জ থাকে। সো এল শুধুমাত্র উপাদানের উপর ডিপেন্ড করে, ভরের উপর ডিপেন্ড করে না। আমরা কি বুঝতে পারলাম? যদি প্রশ্ন থাকে স্টিল করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে ভাই? আগের 2 ক্লাস থেকে বলুন, আছে কোনো প্রশ্ন? ভাইয়া, তরল থেকে কঠিনে পরিণত করতে তাপের কি পরিবর্তন ঘটে? তরল থেকে কঠিন, আচ্ছা, তখন তাপ হারাতে হবে, ফ্রিজিং করা লাগবে। মানে ভাইয়া, এই জায়গায় কি সুপ্ততাপ নাকি আপেক্ষিক তাপের পরিবর্তন ঘটে? মানে অবস্থা যখনই পরিবর্তন করবেন তখন ডেফিনেটলি ওখানে আপেক্ষিক তাপ রিলেটেড, অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে আপেক্ষিক তাপ রিলেটেড। সো আমি যদি আপনাদেরকে একবারে সামারাইজ করে দিই, ধরেন আপনার কাছে বরফ আছে, ওকে, আমরা মেইনলি পানি আর বরফ নিয়ে কথাবার্তা বলি। ধরেন আপনার কাছে ভাই বরফ আছে, কারণ -5°C তাপমাত্রা বরফ আছে, ঠিক আছে? এই বরফটাকে আপনি যদি কন্টিনিউয়াসলি হিট আপ করে তাপ দেন, তাহলে এটা সর্বোচ্চ হতে পারে 0°C তাপমাত্রা বরফে পরিণত হতে পারে। এরপর এটাকে যদি আরো তাপ দেন, এটা 0°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। এটাকে যদি আরো তাপ দেন, এটা বাড়তে বাড়তে সর্বোচ্চ হতে পারে 100°C তাপমাত্রা পানিতে। সো এইবার বুঝেন এই জায়গাগুলোতে আমরা নর্মালি পৃথিবীতে এটাই দেখি, অ্যাটলিস্ট আমাদের দেশগুলোর পার্সপেক্টিভে, যে আমরা বরফকে উষ্ণ হতে হতে 0°C বরফে পরিণত করি, এটাকে আরো তাপ দিলে পানিতে পরিণত হয়, ফাইনালি আরো তাপ দিলে 100°C তাপমাত্রা পানিতে পরিণত হয়। সো এইখানে দেখুন, এইখান থেকে এইটুকু জায়গায় এই কনভার্সনটাতে দেখুন 5°C 0°C। সো তাপমাত্রা পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয় নাই। যেখানে অবস্থার পরিবর্তন হবে না সেখানে কতটুকু তাপ দরকার এই অবস্থা থেকে এই অবস্থায় যেতে, সেখানে তাপের ক্ষেত্রে ইউজ হবে এস, অর্থাৎ আপেক্ষিক তাপ। কতটুকু তাপ দরকার যদি আপনি সূত্র লিখতে চান, সূত্র হচ্ছে এম এস ডেল টি। ওকে, এখানে এস কার বসাবেন ভাই? আইসের এস বসাবেন, আইসের আপেক্ষিক তাপ। ওকে, এবার দেখেন 0°C তাপমাত্রার বরফ থেকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হলো। তাপমাত্রা পরিবর্তন হয়নি কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, এক্ষেত্রে ইউজ হবে সূত্রতাপ। সেখানে কতটুকু তাপ দরকার? এমএল। ভাইয়া মাইক সাইলেন্ট করে দিবেন, কারো মাইক মনে কথা শোনা যাচ্ছে। এবার বলুন, সবকিছু ঠিকঠাক? আর কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহমিদ হোসেন, আপনার মাইক মনে হয় অন করা আছে। ওকে, এবার সব ঠিকঠাক তো ভাই? বলুন, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? করলে থাকলে করতে পারেন ডেফিনেটলি। না ভাইয়া, আর কারো কোনো প্রশ্ন নাই? না ভাইয়া। ওকে, তাহলে তো খুবই ভালো জিনিস। আমরা কি তাহলে পড়াশোনা শুরু করতে পারি? জি ভাইয়া। ওকে, বাকিরাও একটু কথাবার্তা বলুন ভাইয়ারা। জি ভাইয়া, শুরু করেন। ওকে, তাহলে আসেন আজকে প্রথম ম্যাথ, আমরা ম্যাথ দিয়ে শুরু করছি। এই অধ্যায়ের আমাদের 14তম কোয়েশ্চেন।
অধ্যায়ে আমরা অসংখ্য ম্যাথ করব, দেখবেন অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে দেখবেন। এবং সব ম্যাথ কিন্তু বেছে বেছে আন, সব রকম ম্যাথ আমরা করবো না, বেছে বেছে সুন্দর সুন্দর ম্যাথ করবো। আসেন, ধরেন এটা একটা আইস, ওকে, আইসকে আমরা হিট দিচ্ছি, একটা মোমবাতিতে হিট দিচ্ছি। আইসের টেম্পারেচার কত ভাই? -40°C। সো ইনিশিয়ালি আইসের টেম্পারেচার -40°C। আইসের ম্যাস হচ্ছে 4 কেজি, 4 কেজি আইস আছে, বরফ আছে। আইসে তাপ প্রদানের হার হচ্ছে ভাই 10 কিলো ক্যালোরি পার সেকেন্ড। 10 কিলো ক্যালোরি পার সেকেন্ড হারে, মানে প্রতি সেকেন্ডে 10 কিলো ক্যালোরি করে তাপ দেওয়া হচ্ছে আইসে, 10 কিলো ক্যালোরি। বলেছে আইসকে 120°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপ দরকার এবং কত সময় প্রয়োজন, এটা প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ড্র টেম্পারেচার ভার্সেস টাইম, টেম্পারেচার ভার্সেস টাইম গ্রাফ। একটু আলাদা টাইপের কোয়েশ্চেন আর কি, বাট খুবই সুন্দর। এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে কোনো সময়। প্রস্তুত? আমরা সলভ করব? জি ভাইয়া। সবাই প্রস্তুত? ওকে, আসুন। তো আমাদের কাছে আছে কি ভাই? বরফ। মাইনাস কত ডিগ্রি সেলসিয়াস যেন? 40°C। এইটাকে আমরা যদি তাপ দিতে থাকি, এইটা আসতে পারে হচ্ছে বরফেই, কিন্তু 0°C তাপমাত্রা বরফে পরিণত হবে। আরো তাপ দিলে বরফটা পরিণত হবে কিসে ভাই? পানিতে। কত ডিগ্রি সেলসিয়াস? 0°C। আরো তাপ দিলে পানিটা পরিণত হবে পানিতে, কিন্তু সর্বোচ্চ হতে পারে কত? 100°C। এরপরে যদি পানিতে আরো তাপ দেন, পানিটা পরিণত হবে বাষ্পে। বাষ্পের তাপমাত্রা কত ভাই? 100°C। এরপর যদি আরো তাপ দেন, বাষ্পটা পরিণত হবে বাষ্পে, অর্থাৎ বাষ্পের তাপমাত্রা বাড়তে থাকবে। বাষ্পটা একসময় গ্যাসে পরিণত হবে, এটা অনেক হায়ার ডাইমেনশনাল জিনিস। ওকে, সো কত হবে? 120°C। সো ফাইনালি হবে 120°C এর বাষ্পে পরিণত। এই হচ্ছে বিষয়। সো এই পাশ থেকে ওপাশে যেতে, এই পাশ থেকে ওপাশে যেতে তাপ দিতে থাকা লাগবে। সো এখান থেকে এইটুকু যেতে ধরে নিচ্ছি ΔQ1 পরিমাণ তাপ দেওয়া লাগবে। এখান থেকে এখানে যেতে ধরে নিচ্ছি ΔQ2 পরিমাণ তাপ দেওয়া লাগবে। এখান থেকে এইটুকু যেতে ধরে নিচ্ছি ΔQ3 পরিমাণ তাপ দেওয়া লাগবে। এখান থেকে এটুকু যেতে ধরে নিচ্ছি ΔQ4 পরিমাণ তাপ দেওয়া লাগবে। এখান থেকে এটুকু যেতে ΔQ5 পরিমাণ তাপ দেওয়া লাগবে। তো আসেন, কোথায় কতটুকু তাপ দেওয়া লাগবে করে ফেলি হিসাবটা। প্রথমে দেখুন, এইটুকু জায়গায় সূত্র কি বসাবো ভাই? বরফ থেকে বরফে পরিণত হলো, বরফ থেকে বরফে, তাহলে কি অবস্থার পরিবর্তন হয় না? ms del theta। সো কতটুকু বরফ ভাই? 4 কেজি। সো 4 কেজি। এস এর ভ্যালু কত ভাই বরফের, বলুন তো? 2100। দেখুন 2100। এখানে একটা মান দেওয়া আছে, দেখুন বলেছে তাপ প্রদানের হার 10 কিলো ক্যালোরি পার সেকেন্ড। আমরা চেষ্টা করি সিজিএস এককটা ইউজ করতে, তাহলে আমরা এই যে এই ডাটাটা আমরা ইউজ করতে পারবো খুব ইজি। সো বরফের আপেক্ষিক তাপ লেখা যায় কিন্তু 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আবার 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটাও কিন্তু লেখা যায়। এটা পানির ক্ষেত্রে, অবশ্য বরফের ক্ষেত্রে হচ্ছে 0.5। মনে আছে না ভাই? জি ভাইয়া। আচ্ছা, তো এই ডাটাটা ইউজ করব। সো বরফের ক্ষেত্রে কত ভাই? 0.5 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস ইন্টু তাপমাত্রা পরিবর্তন কত? এম এস গেল, ডেল থিটা কত? 0 থেকে -40 বিয়োগ দিলে 40 চলে আসে। 40 ডিগ্রি সেলসিয়াস। সো ডিগ্রি সেলসিয়াস কাটা, কেজি কেজি কাটা, আলটিমেটলি কিলো ক্যালোরিতে উত্তরটা আসবে। কত আসে দেখুন? 4 ইন্টু 0.5, 0.5 কে 4 দ্বারা গুণ করলে আসে 2, 2 ইন্টু 40 আসে কত? 80 কিলো ক্যালোরি। বুঝলাম নাকি বুঝি নাই জানাবেন? সবাই কি বুঝেছেন ভাই এইটুকু হিসাব? না বুঝলে জানিয়ে দিবেন, সমস্যা নেই, আবার বুঝিয়ে দিন। বুঝেছেন সবাই? ভাই সবাই কি বুঝলাম? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এবার ΔQ2 এর মানটা কিভাবে বের করবো ভাই? বরফ থেকে পানিতে পরিণত হবে, তার মানে অবস্থা পরিবর্তন হয়েছে, আপেক্ষিক সুপ্ততা। এম এল এফ ইউজ করতে পারি আমরা। এম এর মান তো 4 কেজি, এল এফ এর ভ্যালু কত ভাই? 80 ক্যালোরি পার গ্রাম। সো আমরা 80 ক্যালোরি পার গ্রামের জায়গায় 80 কিলো ক্যালোরি পার কেজিও লিখতে পারি সিজিএস একক ইউজ করলে। সো এখানকার কেজি আর এই 4 কেজির কেজি কাটা, আলটিমেটলি 4 8 32, অর্থাৎ এখানে চলে আসে 320 কিলো ক্যালোরি। বুঝেছি মানটা কিভাবে আসলো?
বলুন, না ভাইয়া বুঝলে এই জানাবেন। জায়গায় ভাইয়া এই জায়গায় 80 কিলো ক্যালোরি ইউজ করলাম কেন? বরফের পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে ভাই 80 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে সিজিএস ভাইয়া এককে, সিজিএস এককে। আর এসআই ও এককে তো হচ্ছে 3,36,000 জুল পার কেজি। সো আপনাকে দুইটা মানই কিন্তু মনে রাখা লাগবে। ওকে, এক এক ম্যাথে এক একটা ইউজ হবে। ক্যালোরি পার গ্রামকে আমরা কিলো ক্যালোরি পার কেজিও লিখতে পারি, কারণ উপরে 1000 দ্বারা গুণ করলে হবে কিলো ক্যালোরি, নিচে 1000 দ্বারা গুণ করলে কেজি হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে বরফ গরনের সুপ্ততাপ। বুঝলাম? জি ভাইয়া। ওকে, এবার আসেন, পানিটাকে পানিতেই পরিণত করছেন ভাই, পানিটাকে পানিতেই পরিণত করছেন, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাহলে আবার একই জিনিস, কতটুকু তাপ দরকার? এম এস ডেল থিটা। এম এর ভ্যালু এম, 4, এস এর ভ্যালু কত ভাই? 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস লিখা যায়। তাপমাত্রা পরিবর্তন কত ভাই? 100। সো দেখুন আলটিমেটলি কত হবে? 4 × 1 × 100, তার মানে 400 কিলো ক্যালোরি। সো এইখান থেকে এইটুকু যেতে টোটাল তাপ দরকার প্রায় 400 কিলো ক্যালোরি। বুঝেছি? সহজ জিনিস। জি ওকে, এবার আসেন, এবার আসেন, পানি থেকে বাষ্প অবস্থা পরিবর্তন হলো, তাহলে এম এলভি, এম এর মান কত ভাই? 4, এলভির মান কত ভাই? 540 ক্যালোরি পার গ্রাম। সো ক্যালোরির জায়গায় আমরা কিলো ক্যালোরি পার কেজিও লিখতে পারি। ওকে, পানির বাষ্পীভবনের সূত্র তাপ সিজিএস এককে হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। এগুলো পড়িয়েছিলাম, না জেনে থাকলে এখন জেনে রাখুন। ওকে, সো 540 × 4 কত হয়? 500 ধরে নেন, 500 × 4 মান কত? 2000। এরপরে 40 × 4 2160। 160, 2000 যোগ 160, তার মানে হবে 2160, 2160 কিলো ক্যালোরি। ফাইনালি এই পাশে দেখুন, বাষ্প থেকে বাষ্প তাপমাত্রা পরিবর্তন হলো, তাহলে এম এস ডেল থিটা, তাহলে এম এর মান 4, এস এর মান ওই একই জিনিস 0.5 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 20। তাহলে 4 × 0.5 মানে 2, 2 × 20 মানে 40, আলটিমেটলি আসবে 40 কিলো ক্যালোরি। বুঝেছি সব প্রায়? জি ভাইয়া। না বুঝলে জানাবেন ভাইয়া, সবাই একটু কথা বলুন, একজন কথা বললে হবে না কিন্তু, বাকিদেরও বোঝা লাগবে। বাকিরাও বলুন, বুঝেছেন সবকিছু? জি ভাইয়া। ওকে, তাহলে মোট তাপ কত হয়? মোট প্রয়োজনীয় তাপ, মোট প্রয়োজনীয় তাপ হবে কত? সবগুলো যোগফল। তাহলে 80 কিলো ক্যালোরি যোগ 320, 80 আর 320 যোগ করলে হয় কত? 400, 400 আর 400 যোগ করলে হয় 800, 2160 যোগ 40 2200, ভাইয়া 2200 আর 800 হয় 3000। তাহলে মোট তাপ হচ্ছে ভাই 3000 কিলো ক্যালোরি। বুঝলাম? বলুন সবাই, জি ভাইয়া। এটাকে ক্লিয়ার ভাই হলো এখন সবকিছু? যদি এসআইতে নিতে চাই তাহলে কি করব? এসআইতে নেওয়ার কি দরকার? ওই ক্যালোরিকে তখন জুলে কনভার্ট করবেন, 1 ক্যালোরি সমান 4.18 জুল, ওইভাবে কনভার্ট করতে পারেন। কিলোর জন্য আরো এক্সট্রা 1000 গুণ হবে। বুঝা গেল? পারবো? জি জি। জি ভাই। আচ্ছা, এবার 2 নম্বর কোয়েশ্চেন আমাদের। ও, 1 নম্বর কোয়েশ্চেনে বলেছে সময় কতটুকু লাগবে। দেখুন, এই যে 1 নম্বর কোয়েশ্চেনে ছিল যে কতটুকু তাপ দরকার এবং কত সময় প্রয়োজন। সো দেখুন ভাই, সময় প্রদানের হার কত ভাই? 10 কিলো ক্যালোরি পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 100 কিলো ক্যালোরি তাপ আসে হচ্ছে কত সেকেন্ডে ভাই? 1 সেকেন্ডে। তাহলে আমাকে বলেন এক, ও সরি 100 না, এটা 10 ভাইয়া এখানে কিলো হচ্ছে ক্যালোরি তাপ আসে 1 সেকেন্ডে। তাহলে আমাকে বলেন 1 কিলো ক্যালোরি তাপ আসবে কত সেকেন্ডে? 1/10। অতএব আমাকে বলুন 3000 কিলো ক্যালোরি তাপ আসতে কত সময় লাগবে? 3000 ডিভাইড বাই 10, তার মানে কত সেকেন্ড ভাই? 300 সেকেন্ড। 300 সেকেন্ড। এই হচ্ছে ঘটনা। সো প্রথম কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার শেষ। এটাই ছিল আমাদের 1 নং কোয়েশ্চেনের উত্তর। পারবো? বলুন সবাই, পারবো তো? জি ভাই। ওকে, আচ্ছা, এবার 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে ভাই? 2 নম্বর প্রশ্ন বলেছে ড্র টেম্পারেচার ভার্সেস টাইম কার্ভ। তো আসেন সেটাও করে ফেলি। টেম্পারেচার ভার্সেস টাইম কার্ভ বলেছে, কিভাবে করবো ভাই? এই যে আমরা গ্রাফ আঁকি, টেম্পারেচার ভার্সেস টাইম মানে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে টেম্পারেচার আর এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে টাইম, তাই না? টেম্পারেচার ভার্সেস টাইম কার্ভ দেখুন, টেম্পারেচার ভার্সেস টাইম, টি বনাম টি,
তো এই বরাবর থাকবে টেম্পারেচার, আমরা ডিগ্রি সেলসিয়াস এককে নিচ্ছি, আর এই বরাবর থাকবে হচ্ছে টাইম স্মল টি, এটাকে নিচ্ছি সেকেন্ড এককে। ওকে ভাই, শুরু করবো? জি ভাইয়া। আচ্ছা, এবার আসো, বলেছে টেম্পারেচার ভার্সেস টাইম, মানে প্রত্যেকটা স্টেট চেঞ্জের ক্ষেত্রে বা প্রত্যেকটা অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে কত সময় লাগবে। এবার দেখুন ভাই, আমরা কিন্তু অলরেডি একটা জিনিস জানি যে প্রতি সেকেন্ডে 10 কিলো ক্যালোরি করে আসে। তাহলে আমাকে বলুন, এবার একটা জাস্ট রিয়ালাইজ করা জিনিস, এবার আমাকে বলুন বরফ থেকে বরফ মানে -40°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রা বরফে পরিণত হতে তাপ কতটুকু দরকার হয়েছে ভাই? 80 কিলো 80 ক্যালোরি। কিলো জুল। 10 কিলো ক্যালোরি আসতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 80 কিলো ক্যালোরি আসতে কত সময় লাগবে? 8 8 সেকেন্ড। সেকেন্ড। তার মানে -40°C তাপমাত্রা বরফ হতে 0°C তাপমাত্রা বরফ হতে সময় লেগেছে কতটুকু? 8 8 সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, এবার দেখেন 0°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হলো, তাপ দরকার 320 কিলো ক্যালোরি, মানে এতটুকু তাপ দেওয়া হয়েছে, তারপর এটা বরফ থেকে পানিতে পরিণত হয়েছে। এবার 10 কিলো ক্যালোরি তাপ আসতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 320 কিলো ক্যালোরি তাপ আসতে সময় লাগবে কতটুকু? 2 সেকেন্ড। 32 সেকেন্ড। আবার 0°C তাপমাত্রা পানি থেকে 100°C তাপমাত্রা পানিতে পরিণত হতে এখান থেকে এইটুকু যেতে তাপ দরকার হয়েছে 400 কিলো ক্যালোরি। তো 400 কিলো ক্যালোরি তাপ আসতে সময় লেগেছে কতটুকু ভাই? কন্টিনিউয়াসলি তো মোম থেকে তাপ আসতেছিল, তো এখান থেকে এতটুকু যেতে সময় লেগেছে 40 সেকেন্ড। এরপরে পানি থেকে পরিণত হলো বাষ্প, পানি থেকে বাষ্পে পরিণত হলো, 100°C তাপমাত্রা পানি 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত হলো, তাপ লেগেছে 2160 কিলো ক্যালোরি, প্রতি সেকেন্ডে এসেছে 10 কিলো ক্যালোরি, তাহলে 2160 কিলো ক্যালোরি আসতে সময় লাগবে ডেফিনেটলি 10 দ্বারা ভাগ করে দিলে 216 সেকেন্ড। 216 সেকেন্ড। এবার দেখেন বাষ্প থেকে বাষ্প, 100°C তাপমাত্রা বাষ্প 120°C তাপমাত্রা বাষ্পে পরিণত হলো, তাপ লেগেছে 40 কিলো ক্যালোরি, তাহলে সময় লাগবে কতটুকু? 4 সেকেন্ড, মানে খুব ইজিলি হয়ে যাবে। সময়টা কি বুঝেছি ভাই? বুঝেছি? জি ভাইয়া। আচ্ছা, এবার বুঝবেন, আমরা ধরে নিচ্ছি টেম্পারেচারের সাথে টাইমের যে সম্পর্কটা, বা হিটের সাথে যে টেম্পারেচারের সম্পর্কটা, এটা লিনিয়ার। ওকে, দেখেন কখনো কিন্তু বলা হয় না যে প্রথম 10 সেকেন্ডে 10 কিলো ক্যালোরি করে আসবে প্রতি সেকেন্ডে, এরপরে 10 সেকেন্ডে একটু হিটটা বাড়িয়ে দিব, বেশি বেশি হিট আসবে, আবার কখনো কম হিট আসবে, এরকম না। কিন্তু পুরো থ্রু আউট দ্য প্রসেস প্রতি সেকেন্ডে 10 কিলো ক্যালোরি করেই হিট আসবে। ওকে, তাহলে থ্রু আউট দ্য প্রসেস যেহেতু হিটই টেম্পারেচার আলটিমেটলি চেঞ্জ করে, টেম্পারেচার বাড়ায় বা অবস্থা পরিবর্তন করে, তাহলে থ্রু আউট দ্য প্রসেস আমরা ধরে নিব সেকেন্ডের সাথে টেম্পারেচার রিলেশনটা লিনিয়ার, কখনো বেশি কখনো কম এরকম না, সবসময় লিনিয়ার ভাবে চেঞ্জ হবে। বুঝতে পারলাম বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আসেন এখন আমরা জাস্ট গ্রাফটা এঁকে ফেলবো। দেখুন, সো শুরু হয়েছে কোথা থেকে ভাই? -40°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রা বরফে পরিণত হলো। তাহলে ধরে নিচ্ছি এইখানকার স্থানাঙ্ক, এই জায়গার স্থানাঙ্ক হচ্ছে -40। ওকে, -40°C তাপমাত্রা বরফ হতে 0°C তাপমাত্রা বরফে পরিণত হতে সময় লেগেছে কতটুকু? 8 সেকেন্ড। 8 সেকেন্ড। তাহলে এইখানে হচ্ছে -40, আর ধরে নিচ্ছি এইটুকু সময়ের মান হচ্ছে 8 সেকেন্ড। এই বরাবর তো সময়, এই বরাবর হচ্ছে তাপমাত্রা। সো দেখুন -40°C তাপমাত্রা থেকে 0°C এক্স অ্যাক্সিস বরাবর তাপমাত্রা কত? 0। এই এতটুকু আসতে সময় লেগেছে 8 সেকেন্ড। সো এটাকে কানেক্ট করে দিলাম। প্রথমে গ্রাফটা হবে এরকম, বুঝলাম? এরপরে দেখেন 0°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রা পানি, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, শুধু অবস্থার পরিবর্তন হয়েছে। সময় লেগেছে কত? 32 সেকেন্ড, মানে এই 8 সেকেন্ডের পরে আরো এক্সট্রা 32 সেকেন্ড সময় লেগেছে। সো দেখুন এখানেও 0, আর ধরে নিচ্ছি এইটার স্থানাঙ্ক হচ্ছে, ধরে নিচ্ছি এইটার স্থানাঙ্ক কত হয় বলুন? 40। 32। কেন 40 ভাই? কারণ এইটুকু আসতে 8 সেকেন্ড সময় লাগছে, এখান থেকে এতটুকু যেতে 32 সময় লাগছে, তাহলে টোটাল কতটুকু সময় লাগবে? 40 সেকেন্ড। কিন্তু এইটুকু সময়ের মধ্যে, এই যে এই 32 সেকেন্ড সময়ের মধ্যে কোনো কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে ভাই? এই 32 সেকেন্ডে তাপমাত্রা চেঞ্জ হয় নাই। সো সময় বেড়েছে, এবার তাপমাত্রা আনচেঞ্জ আছে, যেন গ্রাফটা এই এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে বা এক্স অ্যাক্সিস বরাবরই যাবে। বুঝলাম? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখুন পরবর্তী 40 সেকেন্ডে তাপমাত্রা 0 থেকে হয়ে গিয়েছে কত? 100। সো ধরে নিলাম
এই বরাবর এই মানটা হচ্ছে 100, এই মানটা হচ্ছে 100। তাহলে এখানে আমি দাঁড়ান একটা ডটেড লাইন কল্পনা করি, এখানে একটা ডটেড লাইন কল্পনা, ব্যাপারটা বুঝবেন। এরপরে পরবর্তী 40 সেকেন্ডে এতটুকু 40 আরো 40 মানে আরো এই যে এই পর্যন্ত এইটুকু 40, তাহলে টোটাল সময় হলো শুরু থেকে 80 সেকেন্ড। এই 40 সেকেন্ডের মধ্যে এই যে এখান থেকে এতটুকু, এই 40 সেকেন্ডের মধ্যে, এই 40 সেকেন্ডের মধ্যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে 0 থেকে 100। তাহলে এই যে দেখেন 40 সেকেন্ডে তাপমাত্রা 0, 80তম সেকেন্ডে তাপমাত্রা হচ্ছে 100। তাহলে এই দুটো পয়েন্টকে কানেক্ট করলে এই যে এইভাবে তাপমাত্রাটা বেড়েছে, এই যে এইভাবে তাপমাত্রাটা বেড়েছে, গ্র্যাজুয়ালি বেড়েছে তাপমাত্রা সময়ের সাথে সাথে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এরপরে দেখুন, এরপরে 216 সেকেন্ড ধরে তাপমাত্রা আবার 100ই থেমেছিল, 216 সেকেন্ড ধরে। এই পাশে কিন্তু অলরেডি 80 সেকেন্ড হ্যাজ পাস্ট, এরপরে আরো 216 সেকেন্ড যাবে। তাহলে 80-র সাথে 216 যোগ করলে কত হবে? 296। তাহলে এইটুকু অলরেডি 80, এরপরে ভাই আরো প্রায় আরো 216 সেকেন্ড, টোটাল 296 সেকেন্ড পরে এই টোটাল সময়টা জুড়ে তাপমাত্রা আনচেঞ্জড। সো এতটুকু জুড়ে তাপমাত্রা এই যে এরকমই থাকছে, এতটুকু সময় জুড়ে গ্রাফটা এই যে এরকম থাকছে, তাপমাত্রা চেঞ্জ হয়নি, 100তেই ফিক্স ছিল। বুঝলাম? বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে 4 সেকেন্ডে তাপমাত্রা 100 থেকে হলো 120 ডিগ্রি সেলসিয়াস। এইটা যদি 100 হয়, ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে 120, ঠিক আছে? তো ধরে নিচ্ছি এখানে তো পরবর্তী 4 সেকেন্ড মানে কি, এরপরের সময়টা হচ্ছে 300 সেকেন্ড। 300 সেকেন্ডে ধরে নিচ্ছি তাপমাত্রা হয়ে গেল 120 সেকেন্ড। পরবর্তী গ্রাফটা হবে এই যে এরকম। সো ফাইনালি গ্রাফটা দেখতে হবে এই যে এরকম, টেম্পারেচার ভার্সেস টাইম গ্রাফ। এই যে দেখুন, প্রথম 8 সেকেন্ডে টেম্পারেচার -40 থেকে হলো 0। পরবর্তী 32 সেকেন্ডে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে গেল। পরবর্তী 40 সেকেন্ডে টেম্পারেচার 0 থেকে বাড়তে বাড়তে হলো 100। পরবর্তী 216 সেকেন্ড সময় টেম্পারেচার 100ই ছিল, অবস্থা পরিবর্তন হয়েছে। পরবর্তী 4 সেকেন্ডে টেম্পারেচার 100 থেকে 120 হলো। এই হচ্ছে টোটাল গ্রাফটা। বুঝলাম? সবাই জানাবেন। খুবই ইন্টারেস্টিং কিন্তু গ্রাফটা। ওকে, তো এবার যদি অবস্থা বলে দিই যে এইটুকু সময়ের মধ্যে এই প্রথম 8 সেকেন্ডে কি কি ছিল? ডিরেক্ট কি বরফ থেকে ডিরেক্ট পানি হয়ে যায়? বরফ কি এট এ ব্লিঙ্ক অফ এন আই, মানে চোখ খুললেন বরফটা পানি হয়ে গেল, এরকম কি না, কিন্তু বরফটা গ্র্যাজুয়ালি পানি হয়েছে। কিছুটা বরফ গলে গেল, আবার কিছুটা বরফ গললো, আবার কিছুটা বরফ গললো, ফাইনালি পুরো বরফটাই গলে গেল। সো এই 8 সেকেন্ড থেকে আপনি যত সময়ের দিকে বাড়বেন, যত সময়ের দিকে এগোবেন, বরফ তত পানিতে পরিণত হতে থাকবে। যত সময়ের দিকে বাড়বেন 0 থেকে 8 সেকেন্ডের দিকে, তত বরফ কমবে, পানি বাড়বে। এই 8তম সেকেন্ডে পুরো বরফটাই পানিতে পরিণত হয়ে গেছে, আর 0তম সেকেন্ডে পুরো বরফটাই ছিল বরফই -40 ডিগ্রি সেলসিয়াস। সো মাঝখানে বরফটা পানিতে কনভার্ট হচ্ছিল। সো এইটুকু টেম্পারেচারের ক্ষেত্রে কে কে ছিল ভাই? বরফ ছিল ও পানি ছিল। বুঝলাম? এইটুকু টেম্পারেচারে বরফ আর পানির মধ্যে কনভার্সন হয়েছে। এই যে এইটুকু জায়গায় বরফটা বরফে, সরি ভুল হলো, কোথায় গেল? আচ্ছা, এইটুকু জায়গায় শুধুমাত্র বরফই ছিল। এইটুকু জায়গায় বরফটা -40 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস আসলো। পরবর্তী 32 সেকেন্ডে এই যে দেখুন, পরবর্তী 32 সেকেন্ডে এই যে কই গেল, পরবর্তী এই যে 32 সেকেন্ডে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হলো। 32 সেকেন্ড ধরে বরফটা পানিতে পরিণত হয়েছে। গ্র্যাজুয়ালি বরফ কমেছে, গ্র্যাজুয়ালি পানি বেড়েছে। ওকে, সো এইটুকু সময়ের মধ্যে শুধুমাত্র বরফ একাই ছিল না, বরফটা কন্টিনিউয়াসলি পানিতে পরিণত হচ্ছিল। সো এইটুকু সময় আপনি কি পাবেন? বরফ আর পানি পাবেন। এখানে পুরোটাই বরফ ছিল, এখানে পুরোটাই পানিতে পরিণত হলো, মাঝখানে বরফ আর পানির একটা রেশিও ছিল। ওকে, পরবর্তী সময়টাতে পানিই ছিল ভাই। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হলো পরবর্তী 40 সেকেন্ডে। তাহলে এইটুকু সময়ের মধ্যে শুধুমাত্র পানি পাবেন আপনি, যে পানির তাপমাত্রা কন্টিনিউয়াসলি বাড়ছে। পরবর্তী সময়টাতে ভাই পানিটা কিসে পরিণত হচ্ছিল ভাই? যে দেখুন, পানিটা বাষ্পে পরিণত হচ্ছিল 216 সেকেন্ড ধরে। সো পানিতে একেবারে বাষ্পে পরিণত হয় না, ধীরে ধীরে হয়। সো এইটুকু জায়গায় আপনি পাবেন কাকে কাকে ভাই? পানি ও বাষ্প পাবেন। ওকে, কন্টিনিউয়াসলি পানিটা বাষ্পে পরিণত হচ্ছে। এইখানে পুরোটাই পানি ছিল, যখন 296তম সেকেন্ড আসবে তখন পুরোটাই বাষ্পে পরিণত হবে। যত সময় যাবে পানিটা বাষ্পে পরিণত হতে থাকবে, পানি কমবে, বাষ্প হবে, এক সময় কি পুরোটাই বাষ্পে পরিণত হবে। আর বাকিটুকু সময় শুধুমাত্র ছিল কে বলেন? বাষ্পটা তাপমাত্রা 100 থেকে হলো 120। এই হচ্ছে টোটাল আলোচনা। বলুন, এবার আমাকে বলুন
এই টপিকটা থেকে আর জীবনে আটকাবেন ভাই ইনশাল্লাহ? বলুন, এটুকু তো আত্মবিশ্বাস আসা উচিত এখন যে আর আটকাবো না ইনশাল্লাহ, এখান থেকে প্রশ্ন আসে। একদম একদম ক্লিয়ার, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। আচ্ছা, বাকিরা কথাবার্তা বলবেন ভাই। আসিফ, ফিজু, রিফাত, তাহমিদ হোসেন, পদ্মরাগ, সবাই একটু কথাবার্তা বলবেন। জি ভাই, সমস্যা হবে না। বাকিরা বুঝেছি সবকিছু? জি ভাইয়া। ওকে, আসুন তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। সো আরেকটা কোয়েশ্চেন আছে ভাই, 15 নং কোয়েশ্চেন এই চ্যাপ্টারের, এই টপিকের আরেকটা কোয়েশ্চেন, 15 নং কোয়েশ্চেন, যেটা এসেছিল আইআইটি 2003 সালে। তো এই প্রশ্নটা আসেন সলভ করি। কি বলে ভাই, -2 কেজি -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের সাথে, 2 কেজি -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের সাথে 5 কেজি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি একটি বদ্ধ পাত্রে মিশানো হলো, যার গাত্র অন্তরক পদার্থ দ্বারা তৈরি। অন্তরক মানে তাপের কোনো আদান প্রদান হবে না ভিতর থেকে বাহিরে, ওই যে কথাগুলো আমি শুরুতেই বলেছিলাম। মিশ্রণের তাপমাত্রা ও প্রকৃতি নির্ণয় করো। প্রশ্নটা বুঝেছি ভাই? না বুঝলে আবার বুঝাচ্ছি, জি ভাই। সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরেন এই একটা পাত্র আছে, এই পাত্রে আপনি নিলেন হচ্ছে বরফ, এরপর বরফের সাথে যোগ করে দিলেন পানি। ওকে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বরফ আর পানিকে যুক্ত করে দিলেন। বরফ কন্টিনিউয়াসলি তাপ গ্রহণ করবে, পানি কন্টিনিউয়াসলি তাপ ছাড়বে। সো ফাইনালি মিশ্রণের একটা তাপমাত্রা আসবে। বলেছে এই মিশ্রণের তাপমাত্রাটা কত, এবং ফাইনালি মিশ্রণটা কি হিসাবে থাকবে, বরফ হিসাবে থাকবে নাকি পানি হিসাবে থাকবে, নাকি দুটো মিলে আলটিমেটলি বরফ হয়ে যাবে, নাকি পুরোটাই পানি হয়ে যাবে, নাকি এখান থেকে বাষ্প উৎপন্ন হবে? এই হচ্ছে কোয়েশ্চেন। বুঝলাম? আমরা নর্মালি কোয়েশ্চেন সলভ করি কি, এত তাপমাত্রা পানির সাথে এত তাপমাত্রা পানি মিলালে মিশ্রণের তাপমাত্রা কত। এবার কিন্তু সেটা না, বরফের সাথে পানি। বুঝলাম প্রশ্নটা ভাই? সবাই বলুন। জি ভাইয়া। ওকে, সো আসেন কিভাবে করবেন ভাই এই ধরনের ম্যাথ সলভ করার। দুইটা স্টেপ আছে, খুবই সোজা ম্যাথ, স্টেপ দুইটা। সো প্রথম স্টেপ দেখুন, প্রথম স্টেপ 1, আপনাকে যেটা করা লাগবে, বেশি তাপমাত্রার বস্তুকে, বা আমরা এটা কিভাবে বলতে পারি, গরম বস্তুকে বা উষ্ণ বস্তুকে ঠান্ডা বস্তুর তাপমাত্রায় আনা লাগবে। ঠান্ডা বস্তুর তাপমাত্রায় আনতে হবে। মানে যে গরম বস্তুটা যে আছে ভাই, সেটা কত, এখানে গরম বস্তু বলতে কি বুঝাচ্ছি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি। ওই পানিটাকে আপনাকে ঠান্ডা বস্তু অর্থাৎ বরফের তাপমাত্রা মানে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করা লাগবে, বরফে পরিণত করা লাগবে। কেন করা লাগবে আমি বুঝাবো, আপাতত জাস্ট চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করুন, সলভ করুন, একসময় আমি বুঝাবো এই জিনিসগুলো। সো কি করা লাগবে ভাই, দেখুন আপনার কাছে আছে কি, পানি আছে, তাই না? আপনার কাছে আছে কত, পানি। যে পানির তাপমাত্রা কত ভাই, 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে বলুন, পানি থেকে আপনি হচ্ছেন বরফ, গরম বস্তুকে ঠান্ডা বস্তু তাপমাত্রা আনা লাগবে, তাহলে ডেফিনেটলি তাপ বর্জন করা লাগবে, তাপ তো গ্রহণ করানো যাবে না, তাই না? তো পানিকে ঠান্ডা করতে থাকলে পানিটা ঠান্ডা হতে হতে হবে কি, পানি থাকবে, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। এরপর আরো ঠান্ডা করলে পানিটা হয়ে যাবে কত, বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ। আরো তাপমাত্রা কমাতে থাকলে, আরো যদি তাপ হার বর্জন করতে থাকে, তাহলে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হতে পারে। বুঝলাম? জি ভাইয়া। সো এই পুরো প্রসেস জুড়ে এবার আমাদেরকে তাপ বর্জন করা লাগবে। এখান থেকে এইটুকুতে তাপ বর্জনের পরিমাণ ধরে নিচ্ছি ΔQ1, এখান থেকে এইটুকুতে তাপ কতটুকু বর্জন হলো ধরে নিচ্ছি ΔQ2, এখানে বর্জিত তাপের পরিমাণ ΔQ3। সোজা। এবার আমরা এসে এককে একটু হিসাব করে আসেন, কিভাবে হিসাব করা যায় ভাই, একটু ক্যালকুলেটর রাখবেন সবাই, হ্যাঁ, বিশাল বিশাল ক্যালকুলেশন আসবে। সো পানিকে পরিণত করছেন পানিতে, কিন্তু তাপমাত্রা কমাচ্ছেন, তাহলে সূত্র কি ভাই বলেন, ms ডেল থিটা। m এর ভ্যালু কত ভাই, কতটুকু পানি, 5 কেজি পানি, তাহলে 5 কেজি। s এর ভ্যালু কত ভাই, 4200, ডেল থিটার ভ্যালু কত ভাই, 20, মানটা কত আসে,
করে রাখুন, জাস্ট আমাকে পরে জানান। এরপরে দেখুন পানিটা বরফে পরিণত হলো, সুপ্ত তাপ MLF, এম এর মান কত ভাই 5, LF এর মান কত 3,36,000 জুল পার কেজি। এটাও মানটা বের করে রাখেন, আমাকে পরে জানাবেন। বরফ থেকে বরফে পরিণত হলো, তাহলে সূত্র কি ভাই MS ডেল থিটা, তাহলে M এর মান 5, S এর মান কত ভাই এবার 2100 জুল পার কেজি পার কেলভিন, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 20। সো দেখুন এখানে একটু তাপের পরিমাণ পাবেন, এখানে একরকম তাপের পরিমাণ পাবেন, এখানে আরেক রকম তাপের পরিমাণ পাবেন। সো মোট বর্জিত তাপ আমার কত হয় সেটা আমাকে জানান, ক্যালকুলেশন করে একবারে ক্যালকুলেটরে চাপ দেন। তিনটা আলাদা আলাদা বের করার দরকার নেই, সবগুলো যোগ করে দিবেন। মোট বর্জিত তাপ, এটা যোগ এটা যোগ এটা, দেখুন তো কত আসে, সবাই জানান। ফেসবুকে কোনো কমেন্ট এসেছে? ভাইয়া 23,10,000। বাকিটা ওটা ক্যালকুলেট করবেন তো। 23,10,000 জুল, তাই তো? মোট বর্জিত তাপ হচ্ছে এতটুকু, 23,10,000 জুল, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি একটা কথা বলতে পারি ভাই? দেখুন এবার ভালো মতো বুঝবেন, আমরা কি একটা কথা বলতে পারি না যে আমাদের কাছে ছিল কতটুকু, 5 কেজি বরফ ছিল, যার তাপমাত্রা কত ছিল ভাই 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই বরফটা থেকে আমরা যদি 23,10,000 জুল তাপ বর্জন করে ফেলি, ও 5 কেজি বরফ না ভাই, 5 কেজি পানি ছিল, 5 কেজি পানি ছিল, 5 কেজি পানি ছিল at 20 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখেন 5 কেজি পানি নিয়ে কাজ শুরু করেছি 20 ডিগ্রি সেলসিয়াস, ফাইনালি এটা কিসে পরিণত হলো? বরফে, -20 ডিগ্রি সেলসিয়াস। সো এতটুকু পানি থেকে এতটুকু তাপ বিয়োগ করলে সেটা পরিণত হলো 5 কেজি কিসে বলুন? বরফে, যা তাপমাত্রা কত বলুন? -20 ডিগ্রি সেলসিয়াস। বলা যায় এই কথাটা, এটা বলা যায় সামারি, বলা যায়? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমরা একটা কথা বলতে পারি না ভাই যে 5 কেজি, ভালো মতো বুঝবেন এই জায়গাটা থেকে, 5 কেজি পানি থেকে এতটুকু তাপ বিয়োগ দিলে 5 কেজি বরফে পরিণত হয়। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি না ভাই? আমরা একটা কথা নিশ্চয়ই বলতে পারি। তাহলে নিশ্চয়ই আমরা এরকম কিছু একটা বলতে পারি, সেটা হচ্ছে এই তাপটাকে আমরা যদি ইকুয়েশন এই পাশে নিয়ে আসতে পারি, জাস্ট যোগ হয়ে যাবে, আনা যায় না? জি ভাইয়া। মানে এই তাপটাকে তো ওপাশে নিয়ে যাওয়া যায়। তাহলে এখন বুঝবেন, ভালো মতো বুঝবেন, 5 কেজি পানি at 20 ডিগ্রি সেলসিয়াস, 5 কেজি পানি যার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বলতে যা বুঝাবে, 5 কেজি বরফ at -20 ডিগ্রি সেলসিয়াস প্লাস 23,10,000 জুল তাপ বলতেও একই জিনিস বুঝাবে। বলা যায় এই কথাটা? জি ভাইয়া বলা যায়। মানে এতটুকু পানি এত তাপমাত্রায় বলতে যা বুঝায়, এটা আর এটা যেহেতু সমান, তাহলে 5 কেজি পানি বলতে যা বুঝায় 5 কেজি বরফ প্লাস এতটুকু তাপ বলতেও একই জিনিস বুঝায়। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। এবার দেখুন, আমি বলেছিলাম 2 স্টেপে কোয়েশ্চেন সলভ করবো, এবার স্টেপ 2। স্টেপ 2টা হচ্ছে কোয়েশ্চেন মডিফিকেশন। সো দেখুন ভাই, প্রথমে প্রশ্ন কি ছিল? প্রথমে প্রশ্ন ছিল হচ্ছে 2 কেজি বরফ যার তাপমাত্রা কত ভাই -20 ডিগ্রি সেলসিয়াস, এটার সাথে কাকে যোগ করতেন ভাই? 5 কেজি পানি যার তাপমাত্রা কত বলুন? 20 ডিগ্রি সেলসিয়াস। এরকমই না ঘটনা? জি ভাইয়া। বলুন, এটাই তো বলেছিল প্রশ্নে প্রথমে যে বরফের সাথে পানি যোগ করবে। এখন আমরা মাত্র একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে ভালো মতো বুঝবেন, মাত্র একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে আমরা এখন জানি যে 5 কেজি পানি at 20 ডিগ্রি সেলসিয়াস বলতে যা বুঝায় 5 কেজি বরফ at -20 ডিগ্রি সেলসিয়াস প্লাস 23,10,000 জুল তাপ বলতে একই জিনিস বুঝায়। এই যে মাত্র একটা জিনিস লিখেছিলাম, 5 কেজি পানি বলতে যা বুঝায় 5 কেজি বরফ আর অতটুকু তাপ বলতে একই জিনিস বুঝায়। তাহলে এই যে দেখেন, আমরা উপরের লাইনের সাথে আর নিচের লাইনে কোনো পার্থক্য আছে ভাই? একই জিনিস, কিন্তু উপরের লাইন বলতে যা বুঝায় নিচের লাইন বলতেও কিন্তু তা বুঝায়।
বলুন ঠিক কিনা? জি ভাইয়া। বুঝতেছি সবাই? একটু কথাবার্তা বলুন ভাইয়া। বুঝতেছি সবাই? জি ভাইয়া বুঝতেছি। তাহলে দেখুন এখন প্রশ্নটা মডিফাই হয়ে গেল। এই যে দেখুন, তো ফাইনালি আমরা বলতে পারি, দেখুন এখানে টোটাল কতটুকু আছে ভাই? 2 কেজি বরফ প্লাস, মানে 2 কেজি বরফ -20°C, এর সাথে 5 কেজি বরফ -20°C। তাহলে এতটুকু বরফের সাথে এতটুকু বরফ যোগ করলে একসাথে কম্বাইন ভাবে লেখা যায় না ভাই? যে টোটাল এখানে আছে আমার কাছে 7 কেজি বরফ এট -20°C প্লাস এতটুকু তাপ। বলা কি যায় নাকি যায় জি না বলবেন? জি ভাইয়া বলা বলা কি যায়। যায়? সবাই বলবেন। বলা যায়? বলা যায়? বলা যায়? সেই তো আমার কাছে প্রশ্নটা মডিফাই হয়ে গেল। এবার দেখুন, এবার আমরা আগে সবকিছু মিশিয়ে দিচ্ছি। আগে সবকিছু মিশিয়ে দিচ্ছি। তো দেখুন এখন প্রশ্নটা হচ্ছে ভাই এইটা, এই যে এটা হচ্ছে প্রশ্ন আলটিমেটলি, যে 7 কেজি বরফ। প্রশ্ন এখন আপনার কাছে থাকবে হচ্ছে এইটা, 7 কেজি বরফ, এটাকে যদি আপনি 23,10,000 জুল তাপ দিয়ে উত্তপ্ত করেন, বরফকে আপনি তাপ দিচ্ছেন, বরফ কন্টিনিউয়াসলি কি হবে ভাই? প্রথমে তার তাপমাত্রা বাড়বে, বাড়তে বাড়তে বরফের তাপমাত্রা হবে 0°C, এরপর বরফটা পানিতে পরিণত হবে। এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন উল্টাই দিলাম, দুইটা ভিন্ন তাপমাত্রার আলাদা আলাদা বস্তুকে আমরা মানে একসাথে মিশ্রণ না করে একটাই বস্তুকে আমরা এত তাপ দিয়ে উত্তপ্ত করছি। এবার দেখবো আমরা যে আলটিমেটলি এই জিনিসটা, বরফটা কিসে পরিণত হয়। বুঝলাম বিষয়টা? প্রশ্নটাই কিন্তু আমাদের কাছে চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছি? বলবেন জি সবাই? ভাইয়া। ওকে, তো আসুন এবার সলভ করে ফেলি। এবার ইজি। 7 কেজি বরফ এট -20°C, এটাকে যদি আমরা তাপ দিয়ে উত্তপ্ত করি 23,10,000 জুল তাপ, তাহলে এই আমাকে প্রথমে বলুন, এই যে বরফটা যে আছে, এই যে বরফটা যে আছে, এই বরফটা ডেফিনেটলি ভাই প্রথমে এতটুকু বরফ, এই বরফটা ডেফিনেটলি এর তাপমাত্রা বাড়তে বাড়তে এইটা 7 কেজি বরফই থাকবে, কিন্তু এর তাপমাত্রা বাড়তে বাড়তে সর্বোচ্চ কত হতে পারে বলুন? 0°C Yes, বলতে পারি আমরা। সো এখান থেকে জি ভাইয়া। এতটুকু যেতে কতটুকু তাপ লাগবে ভাই? ধরে নিচ্ছি সেটা ΔQ1। সো ΔQ1 এর মান কতটুকু হবে ভাই বলুন? ms ডেল থিটা। m এর মান কত এবার? 7 কেজি। s এর মান কত ভাই? 2100। ডেল থিটার মান কত ভাই? 20 থেকে 0, তার মানে 20। দেখুন তো এই মানটা কত আসে, দেখুন কত আসে বলবেন? 2,94,000। সো 2,94,000 জুল। এই হচ্ছে ঘটনা। সো ব্যাপারটা বুঝবেন, 7 কেজি বরফ ছিল -20°C, এটা টোটালি কনভার্ট হয়ে গেছে কিসে? 7 কেজি বরফ এট 0°C। আমাদের কাছে কতটুকু হিট খরচ হয়ে গেছে ভাই? 2,94,000 2,94,000। হিট ছিল কতটুকু ভাই? 23,10,000। এখন কি আর 23,10,000 আছে, নাকি কিছুটা হিট খরচ হয়ে গেছে বলুন? খরচ হয়ে কিছুটা হিট খরচ হয়ে গেছে। সো এবার আসুন, এবার আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। এবার নিশ্চয়ই এই যে বরফটা যে আছে, এই বরফটা কন্টিনিউয়াসলি পানিতে পরিণত হবে। সেটা সর্বোচ্চ কি হতে পারবে ভাই? 7 কেজি পানিতে পরিণত হতে পারবে, তাই না? এট 0°C। আসেন, কতটুকু তাপ দরকার? ΔQ2 পরিমাণ। আসেন ΔQ2 মান বের করে ফেলি। পুরো বরফটা যদি পানিতে পরিণত হয় তাহলে তাপ দরকার কতটুকু? mLF, m এর মান 7, LF এর মান কত ভাই? 3,36,000 জুল পার কেজি। সো কতটুকু তাপ দরকার? 23 কত? 23,52,000 জুল। 23,52,000 জুল। 23,52,000 জুল তাপ দরকার। আমাদের কাছে তাপ আছে কতটুকু বলুন? আমার কাছে বাকি কতটুকু তাপ আছে বলুন? 20 লক্ষ সামথিং। একবার এক্সাক্ট মান বলুন। বাকি তাপ হচ্ছে ওই যে 23,10,000 থেকে 2,94,000 বিয়োগ দিবেন, দেখুন তো কত আসে, বাকি তাপ কতটুকু থাকতো? 23,10,000 থেকে 2,94,000 বিয়োগ দিবেন, দেখুন কতটুকু তাপ বাকি ছিল আমার কাছে। 20,16,000। কত? 20,16,000। 20,16,000। 20,16,000 জুল আপনার কাছে তাপ বাকি আছে ভাই। কিন্তু আপনাকে যদি পুরোটা বরফই পানিতে কনভার্ট করা লাগে, 7 কেজি বরফই যদি 7 কেজি পানিতে পরিণত হয়, তাহলে তাপ দরকার কতটুকু? 23,52,000 জুল। এতটুকু তাপ কি আপনার কাছে আছে ভাই? না, নাই। তাহলে আমাকে বলুন, এখন কমন সেন্স বলুন, পুরো বরফটা কি পানিতে পরিণত হবে তাইলে? কারণ আমার কাছে তাপ আছে ভাই 20,16,000। সো 20,16,000 দিয়ে কি পুরো বরফটাকে আমরা পানিতে পরিণত করতে পারি? না। উত্তর হচ্ছে না। তাহলে কি করতে পারি ভাই আমরা? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ওয়েট, আমরা যেটা করতে পারি, ধরে নিচ্ছি
এম কেজি পানি, এম কেজি বরফ, এম কেজি বরফ, ধরে নিচ্ছি এম কেজি বরফ এম কেজি পানিতে পরিণত হলো। এম কেজি বরফ এম কেজি পানিতে পরিণত হলো। বোঝা গেল বিষয়টা? এম কেজি বরফ এম কেজি পানিতে পরিণত হলো। কতটুকু তাপ দিয়ে ভাই? 20,16,000, তাই না? 20,16,000 জুল তাপ দিয়ে এম কেজি বরফ এম কেজি পানিতে পরিণত হলো। তাহলে কতটুকু পানিতে পরিণত হলো ভাই? তাপ এতটুকু ইজ ইকুয়াল টু এম এল এফ লিখা যায়, এম ইন্টু 3,36,000 জুল লিখা যায়। সো দেখুন তো ভাই এম এর ভ্যালুটা বের করেন তো কত আসে। বুঝতেছেন বিষয়টা? যেহেতু জি আমরা ভাইয়া। পুরো বরফটাকেই পানিতে পরিণত করতে পারছি না, কারণ 23,52,000 জুল তাপ দরকার, আমাদের কাছে আছে 20,16,000 জুল তাপ। তাহলে আমরা ধরে নিচ্ছি 20,16,000 জুল তাপ দিয়ে এম কেজি বরফ এম কেজি পানিতে পরিণত হলো। বাকি থাকলো ভাইয়া 6। 6 আসে, এক্স্যাক্টলি। সো 6 কেজি চলে আসে। দ্যাট মিনস আমাদের 6 কেজি বরফটা পুরোটাই পানিতে পরিণত হলো। বাকি থাকলো কি ভাই বলুন? 1 কেজি বরফ থাকলো। বুঝলাম? তাহলে আমাকে বলুন, জি উত্তর ভাইয়া। কিন্তু শেষ। So, এই যে দেখুন মিশ্রণ, মিশ্রণে আলটিমেটলি থাকবে কি ভাই বলুন? 1 কেজি বরফ থাকবে, যার তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, প্লাস 6 কেজি পানি থাকবে, যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে মিশ্রণ। বোঝা গেল? এটাই হচ্ছে উত্তর। মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আর মিশ্রণের প্রকৃতি হচ্ছে বরফ প্লাস পানি। বলুন সবাই বুঝেছেন কিনা? জি ভাইয়া, অল ক্লিয়ার। সবাই ক্লিয়ার? বাকিরা একটু কথাবার্তা বলুন। ভাইয়া কথাবার্তা বলছেন না কেন আপনারা? বলুন, এত কষ্ট করে জি ভাই। তাহলে বুঝিয়ে লাভ কি? বলুন, সবাইকে কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। সবকিছু ক্লিয়ার হচ্ছে তো? জি ভাইয়া। এই জি। হচ্ছে মোটামুটি বিষয়। সো এই ছিল তাপমাত্রা রিলেটেড সব কথাবার্তা। এরপর আরেকটা কোয়েশ্চেন আছে ভাই বুয়েটের। এই প্রশ্নটা এখন ভাই আপনার কাছে পুরো ডাল ভাত মনে হবে, কারণ যেই হাই লেভেলের জিনিসপত্র আমরা পড়েছি এইগুলা জিনিসের কাছে এইটা আপনার কাছে এখন ডাল ভাত মনে হবে। So, এইটা আপনার কাছে বুয়েট 2021 সালের কোয়েশ্চেন, এটা আপনার কাছে আমি এইচডব্লিউ দিয়ে দিলাম। ওকে, এইচডব্লিউ। আমাকে অবশ্যই আজকে একটা কাজ করবেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, যারা যারা ইনরোল্ড হয়েছেন সবাই মিলে সেই গ্রুপে আমাদের পরবর্তী কথোপকথন হবে, ঠিক আছে? তো এটা আজকে মাস্ট। ওই গ্রুপে সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন, আমি দেখবো, তারপর কথা ভাই মেসেঞ্জারটা বেটার না বেশি? হোয়াটসঅ্যাপ করি, মেসেঞ্জারের থেকে হোয়াটসঅ্যাপ বেটার হবে। আচ্ছা দেখা যাক কি হয়, এটা ক্লাস শেষে আমরা ডিসিশন দেবো, সমস্যা নেই। এই প্রশ্নটা খুবই সোজা। কি বলেছে ভাই? সমান ভরের তিনটি ভিন্ন তরল পদার্থ। সমান ভরের মানে সবগুলা ভর সেম, এম সেম। ভিন্ন তরল পদার্থ মানে সবগুলা আলাদা আলাদা আপেক্ষিক তাপ। কারো আপেক্ষিক তাপ S1, কারো আপেক্ষিক তাপ S2, কারো আপেক্ষিক তাপ S3। তিনটা ভিন্ন তরল পদার্থ এ বি সি এর তাপমাত্রা যথাক্রমে 12 ডিগ্রি সেলসিয়াস, 19 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস। এ ও বি কে, এ যদি বি এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা হয় 16 ডিগ্রি সেলসিয়াস। বি কে যদি সি এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা হয় 23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এ কে সি এর সাথে মেশানো হলে তাপমাত্রা কত হবে? খুবই সহজ কোয়েশ্চেন, খুবই সহজ। প্রশ্নটা শুরু করে দিয়ে আসেন। তো সর্বপ্রথম কি বলেছে ভাই? এ কে যদি বি এর সাথে মিশান, আমাকে বলুন এ এর আগের তাপমাত্রা কত? 12। বি এর আদি তাপমাত্রা কত? 19। আর এ কে বি এর সাথে মিশালে মিশ্রণের তাপমাত্রা কত? 16। তাহলে আমাকে বলুন এ নিশ্চয়ই তাপ গ্রহণ করেছে, বি নিশ্চয়ই তাপ ছেড়েছে, কারণ বি এর তাপমাত্রা কমে গেল, এর তাপমাত্রা বেড়ে গেল। মিশ্রণের তাপমাত্রা মানে কি? ফাইনালি এ আর বি তাপমাত্রাই হচ্ছে 16। বুঝলাম বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তো ফাইনালি একটা কথা বলা যায় যে ডেল কিউ অফ এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল কিউ অফ বি। এ করেছে কি ভাই? গ্রহণ। বি করেছে কি ভাই? বর্জন। তাহলে আসেন ভর সেম, তাহলে এম লিখতে পারি, এস এ লিখতে পারি, এম এস এ, এম এস ডেল থিটা। ডেল থিটা কত ভাই? তাপমাত্রার পরিবর্তন কতটুকু? 16 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 4। 4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা ইকুয়াল টু, ইকুয়াল টু এখানে করেছে বর্জন, তাহলে ভর যেহেতু সেম, এম এস বি। ডেল থিটা কত ভাই? 19 থেকে 16 বিয়োগফল কত? 3। শেষ, ইজি। তাহলে আমরা এম এম কাটাকাটি করতে পারি, এস এ ডিভাইডেড বাই এস বি করতে পারি 3 ডিভাইডেড বাই 4, বলা যায়? তাহলে এস জি বি ভাইয়া। সমান কি আসে ভাই? 4/3 এস এ, বলা যায়? জি বলুন ভাইয়া। বুঝেছেন? জি। জি ভাই। ওকে, শেষ। বাকিটা করে ফেলতে পারবো, আসেন করেই ফেলি। So, এরপরে কি মিশিয়েছে ভাই? বি কে যদি সি এর সাথে মিশাই তাহলে বি প্লাস সি। তাহলে আমাকে বলুন বি এর আদি তাপমাত্রা কত ভাই? 19। সি এর আদি তাপমাত্রা কত? 28। বি এর থেকে সি এর তাপমাত্রা বেশি, তার মানে সি হিট বর্জন করবে, বি হিট গ্রহণ করবে, এটাই স্বাভাবিক।
বি আর সি কে যদি মেশানো হয় তাহলে মিশ্রণের তাপমাত্রা হয় 23°C। তাহলে বি এর তাপমাত্রা বেড়ে হলো 23, সি এর তাপমাত্রা কমে হলো 23। তাহলে আমাকে বলেন ডেল কিউ অফ বি সমান আমরা বলতে পারি ডেল কিউ অফ সি। একজন গ্রহণ করেছে, একজন বর্জন করেছে। আবারও একই জিনিস, এম এস বি ডেল থিটা তাপমাত্রা পরিবর্তন কত? 19 থেকে 23। 4 এম এস ডেল থিটা, এখানেও এম, যেহেতু সি এর কথা বলা হচ্ছে এস সি, ডেল থিটা কত ভাই? 28 থেকে 23, তার মানে হচ্ছে 5। তাহলে আমাকে বলেন এম এম কাটা, এস বির জায়গায় এটা বসিয়ে দেন। এস বির জায়গায় আমরা লিখতে পারি 4/3 এস এ ইন্টু আবার একটা 4 আছে ইজ ইকুয়াল টু এস সি ইন্টু 5 বলা যায়। তাহলে আমাকে বলেন ফাইনালি 4 × 16, 3 × 5 = 15, এই 3 কে উপরে 5 এর সাথে গুণ করে দেন, তাহলে 15 হয়ে যায়। 3 × 5 = 15 আর 4 4 গুণ করলে হয় যায় 16। এস এ কে একখানে রাখেন, এস সি কে নিচে নামান, তাহলে এস এ ডিভাইডেড বাই এস সি সমান চলে আসে 15/16। বুঝেছি? জি ভাইয়া। শেষ তো, কাজ শেষ, এই মাত্র শেষ করেই দিলাম। মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের ইয়া থেকে করেই দিচ্ছি ম্যাথ। আসুন, সো এবার বলেছে কি ভাই? এবার বলেছে যদি আপনি এ কে সি এর সাথে মেশান তাহলে এর আদি তাপমাত্রা কত ভাই? 12। সির আদি তাপমাত্রা কত? 28। তাহলে কে হিট গ্রহণ করবে? এ নিশ্চয়ই হিট গ্রহণ করবে, সি নিশ্চয়ই হিট হারাবে। বলেছি মিশ্রণের ফাইনাল তাপমাত্রা কত। ইজি ভাই, ডেল কিউ অফ এ সমান আমরা বলতে পারি ডেল কিউ অফ সি। তাহলে এম কত, এ কতটুকু হিট হারাবে? এম এস এ ডেল থিটা। ধরে নিচ্ছি মিশ্রণের তাপমাত্রা ভাই থিটা। ওকে, তাহলে 12 তাপমাত্রা বেড়ে হবে থিটা, এর তাপমাত্রা 12 থেকে বেড়ে হবে থিটা। তাহলে তাপমাত্রা পরিবর্তন কত লিখবো ভাই? বড় থেকে ছোট, থিটা মাইনাস 12 ইজ ইকুয়াল টু এম এস সি ডেল থিটা। সি এর তাপমাত্রা 28 থেকে কমে হবে থিটা, তাহলে এখানে লিখতে পারি 28 মাইনাস থিটা। বুঝেছি? এম এম কাটা, এখানে লেখা যায় এস এ ডিভাইডেড বাই এস সি, আর এই পাশে লেখা যায় 28 মাইনাস থিটা ডিভাইডেড বাই থিটা মাইনাস 12। বলুন ঠিক আছে কিনা? কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন ডেফিনেটলি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। সো এস এ বাই এস সি সমান কত আসে বলুন? এস এ বাই এস সি, এই মানটা তো মাত্র পেলাম 15/16, তো এখানে লিখে দিবেন 15/16। সো এইটুকু ক্যালকুলেট করে থিটার মানটা বের করে ফেলবেন। কত আসে অবশ্যই আমাকে জানাতে পারেন পরে। এই হচ্ছে কোয়েশ্চেন, খুবই সহজ, মানে মাথা খাটানোর কিছু ছিল না, জাস্ট অল্প কিছুক্ষণ ক্যালকুলেশন করা লাগতো। বুঝেছি? সামনের দিকে যাব? জি ভাইয়া, সামনের দিকে যাইতে পারেন। ওকে, তো এই ছিল মোটামুটি ক্যালোরিমেট্রি রিলেটেড কথাবার্তা ভাই। এগুলো সব আমরা পড়ে ফেললাম, সব পড়ে ফেলেছি। এবার চলে আসবো আমরা টাইপ 4-এ, যেটা বলি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবং আজকে আমরা পড়বো হচ্ছে জুলের প্রকাশ। ক্লসিয়াসের প্রকাশটা হয়তো বা আজকে আর টাইম পাবো না। বলুন, এর মাঝে কোনো যদি প্রশ্ন থাকে আমার সাথে কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। ভাইয়া কোনো কোশ্চেন নেই। না ভাইয়া, কোশ্চেন নাই। ফিজু? না ভাইয়া কোনো কোশ্চেন নেই। ওকে, খুবই ভালো জিনিস। আসেন আমরা চলে যাচ্ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটাকে বলেছে আবার জুলের প্রকাশ। আসেন, তো একটা জিনিস বুঝবেন ভাই, জাস্ট কিছু কথাবার্তা বলে নি আগে, বেসিক কথাবার্তা। একটা জিনিস বুঝবেন, ধরেন আমাকে বলুন ইউএস ডলার আর বাংলাদেশি টাকা বিডিটি, ইউএস ডলার আর বিডিটি দুটোই কি ভাই? কারেন্সি না? ডেফিনেটলি। আপনার কাছে যদি ইউএস ডলার থাকে, আপনি ডেফিনেটলি কোনো একটা বাজার যেখানে ইউএস ডলার রিসিভ করে এরকম একটা জায়গা থেকে আপনি পণ্য কিনতে পারবেন। আপনার কাছে যদি সমমূল্যের বিডিটি বাংলাদেশি টাকা থাকে, সেই বাজার যদি বাংলাদেশি টাকা একসেপ্ট করে, আপনি কিন্তু সেক্ষেত্রে সেম অ্যামাউন্ট অফ পণ্যই কিনতে পারবেন। এরকমই না ঘটনা? জি ভাইয়া। আচ্ছা, জাস্ট সমস্যা কি ভাই? ধরে নিচ্ছি আমরা 1 ইউএসডি, জাস্ট ধরে নিচ্ছি, ওকে 1 ইউএসডি সমান হচ্ছে ধরে নিচ্ছি 4.18 বাংলাদেশি টাকা। জাস্ট আপনাকে একটা কনভার্ট করা লাগবে। ধরেন কোনো একটা জায়গায় বাংলাদেশি টাকা একসেপ্ট করে, কিন্তু আপনার কাছে আছে ইউএস ডলার, তখন আপনি করতে পারেন কি? ইউএস ডলারটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারেন। তখন কনভার্ট করা লাগবে কিসে ভাই? 1 ইউএস ডলার সমান হচ্ছে 4.18 জুল, মানে 4.18 বাংলাদেশি টাকা। বুঝতে পারলাম? জি ভাইয়া। সো এইভাবে কাছে আপনার কাছে ধরুন যত ডলার আছে ওইটা আপনি পুরোটাই বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিতে পারেন। এরপর সেই বাজার থেকে, যেই বাজারে শুধুমাত্র বাংলাদেশি টাকাই চলে, সেই বাজার থেকে যে কোনো পণ্য আপনি কিনতে পারেন। সো এবার বুঝুন ভাই,
এই যে ইউএস ডলার আর এই যে বাংলাদেশি টাকা, এরা দুইটাই কারেন্সি, দুইটা দিয়েই কোনো কিছু কেনা যায়। কিন্তু ভাই সব জায়গায় দুইটা জিনিস কিন্তু একসেপ্টেড হয় না, এই কারণে আমরা কনভার্ট করতে পারি। ঠিক এমনই ভাই, ঠিক এমনই ওয়ার্ক আর হিট, ওয়ার্ক আর হিট এরাও কিন্তু ভাই দুইটার মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয়, দুটার মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয়। কিন্তু কোথাও আমরা ওয়ার্ক দিয়ে এনার্জি ট্রান্সফার করি, কোথাও হিট দিয়ে ট্রান্সফার করি। বোঝা গেল বিষয়টা? কোথাও ওয়ার্ক দিয়ে হিট ট্রান্সফার করি, কোথাও মানে ওয়ার্ক দিয়ে কোথাও এনার্জি ট্রান্সফার করি, কোথাও হিট দিয়ে ট্রান্সফার করি। সো আগে যখন জি ভাইয়া এই জুলের আমল ছিল ওই সময়টাতে ধরে নেওয়া হতো ওয়ার্ক একটা টোটালি আলাদা জিনিস, ওয়ার্কের একক হচ্ছে জুল, আর হিট টোটালি আলাদা একটা জিনিস, হিটের একক হচ্ছে ক্যালোরি। তখন ধরে নেওয়া হতো ক্যালোরিক নামক একটা লিকুইডের স্থানান্তর হয় এক বস্তু থেকে আরেক বস্তুতে, এই কারণে হিট ট্রান্সফার হচ্ছে। তখন ধরে নেওয়া হতো হিট মানে একটা লিকুইড। সো ওই আমলে হিটের একক ধরে নেওয়া হতো ক্যালোরি, আর ওয়ার্কের একক ধরে নেওয়া হতো জুল। ওয়ার্কের একক জুল, হিটের একক ক্যালোরি। বাট এখন তো আমরা জানি ভাই ক্যালোরিক নামক কোনো ফ্লুইড নাই। হিট মানে হচ্ছে এনার্জি ট্রান্সফার হয়, কিভাবে হয় প্রথম ক্লাসে শিখিয়েছি, তাই না? সো তখন জি ভাই জুল ভাবলো অনেক সময় তো আমাদেরকে এই দুটাকে ইন্টারচেঞ্জ করা লাগে, প্রয়োজন পড়ে। সো উনি তখন জুল এবং ক্যালোরি সিরিজ অফ এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করে দেখলো এদেরকে যদি আমরা ইন্টারচেঞ্জ করতে চাই তাহলে 1 ক্যালোরি সমান হচ্ছে ভাই 4.18 জুল। এটাই হচ্ছে উনার আবিষ্কৃত একটা জিনিস। আপনি ক্যালোরি এবং জুলকে কনভার্ট করতে পারেন এই জিনিসটার মাধ্যমে। ঠিক যেমন ইউএস ডলার আর টাকাকে আপনি কনভার্ট করতে পারেন একটা মান দিয়ে, ঠিক তেমনই ক্যালোরি এবং জুলকেও কনভার্ট করতে পারবেন 4.18 দ্বারা। বুঝতে পারলাম? জি ভাইয়া বুঝতে ক্লিয়ার হয়েছে? সো এই যে দেখেন ভাই, জি ভাইয়া একটা জিনিস দ্বারা আমরা কনভার্ট করছি, একটা জিনিস দ্বারা গুণ করছি, এই জিনিসটাকে উনি নাম দিলেন তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, অর্থাৎ তাপটাকে যান্ত্রিক শক্তি বা কাজের সাথে তুলনা করছি। তাপ হচ্ছে ক্যালোরি, জুল হচ্ছে কাজের একক, এগুলোকে তুলনা করছি এই 4.18 দ্বারা। সেটাকে আমরা বলতে পারি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। 4.18 জুল পার ক্যালোরিকে বলা হয়। আপাতত জাস্ট এটা লিখে রাখেন, একটু পর আমি আরো ডিটেইলে বুঝাবো। বুঝেছি এই জিনিসটা? জি ভাইয়া আচ্ছা, এখন দেখেন উনি এই মানটা কিভাবে পেলেন, এটা তো একটা ভালো প্রশ্ন। কিভাবে পেলেন আসেন সেই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করি। তো জুল যেটা করলেন ভাই, উনি যেটা করলেন সেটা হচ্ছে সিরিজ অফ এক্সপেরিমেন্টস চালালেন, মানে অসংখ্য এক্সপেরিমেন্ট চালালেন, সিরিজ অফ এক্সপেরিমেন্টস চালালেন। কিরকম এক্সপেরিমেন্ট আমি বুঝাচ্ছি আপনাদের। বিজ্ঞানী জুল সিরিজ অফ এক্সপেরিমেন্টস চালালেন এবং প্রত্যেকবারে উনি পেলেন যে 4.8 জুল কোথাও যদি আমরা কাজ করি তাহলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। সো ব্যাপারটা বুঝবেন, আমরা এতদিন জানতাম বা এখনো জানি এটাই সঠিক যে এক বস্তু থেকে আরেক বস্তুতে আমরা যদি এনার্জি ট্রান্সফার করতে চাই তাহলে দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে হিট। কিন্তু এরকমও একটা কেস হতে পারে যখন আমরা কোনো কিছুর উপর ওয়ার্ক করে সেখানে হিট জেনারেট করতে পারি, ওয়ার্ক করে থার্মাল এনার্জি ট্রান্সফার করতে পারি। আপনি বলতে পারেন উদাহরণ দেন, সেই উদাহরণগুলোই হচ্ছে সিরিজ অফ এক্সপেরিমেন্টস। উনি অনেকগুলো এক্সপেরিমেন্ট করে দেখছে এই জিনিসগুলো। আসলে আমরা এখন ওয়ার্ক আর হিটকে একটা আরেকটার সাথে ট্রান্সফার করে দেখি, কনভার্ট করে দেখি কিভাবে হয়। তো সর্বপ্রথম যে উদাহরণটা সেটা হতে পারে এরকম যে ধরেন আপনি রাবিং ইয়োর হ্যান্ডস। ব্যাপারটা বুঝেন, আমি এর ভিতরে সায়েন্সটা আপনাকে বুঝাবো। ধরেন আপনি হাত এইভাবে ঘষাঘষি করছেন, কন্টিনিউয়াসলি যদি আপনি ঘষতে থাকেন আপনি করছেন কি? মেকানিক্যাল এনার্জি জেনারেট করছেন না ভাই? এই যে হাতগুলোকে মোশনে আনছেন, মানে কি? মোশন মানে তো গতি, আর গতি শক্তি কিন্তু মেকানিক্যাল শক্তি বা মেকানিক্যাল এনার্জি একটা রূপ। মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি বলতে বোঝায় বিভব শক্তি আর গতি শক্তি। সো হাতের মধ্যে আপনি যান্ত্রিক শক্তি আনছেন। যান্ত্রিক শক্তি কিভাবে আনছেন ভাই? কাজ করে। হাত কি এমনি এমনি এমন করছে নাকি আপনাকে কাজ করা লাগছে? কাজ করা লাগছে। ব্যাপারটা বুঝবেন, আপনি হাতটা দুইটা হাত কি এইভাবে রাব করছেন, একটা আরেকটার সাথে এইভাবে ঘষাঘষি করছেন, কিভাবে সম্ভব? যখন আপনি কাজ করছেন। আর এই কাজ করার ফলে আপনি নিজে ফিল করতে পারেন আপনার তালুতে কিন্তু গরম ফিল হচ্ছে, তালুতে গরম ফিল হচ্ছে, হচ্ছে কিনা বলুন? জি ভাইয়া ডেফিনেটলি হয়। এখন কেন হয় এটা আসলে আমি সায়েন্সটা আপনাকে এক্সপ্লেন করি। সো ব্যাপারটা বুঝবেন, আপনি যখন ওয়ার্ক করবেন, এক্সটার্নাল ফোর্স দ্বারা কাজ করবেন, যখন এই কাজটা করবেন এগেইনস্ট আ কনজারভেটিভ ফোর্স, বা বাংলায় লিখে দিই এগেইনস্ট আ সংরক্ষণশীল বল, এগেইনস্ট আ সংরক্ষণশীল বল। আপনি যখন বাহ্যিক বল দ্বারা কাজ করবেন এগেইনস্ট আ সংরক্ষণশীল বল, তখন
বাহ্যিক বল দ্বারা কাজ কার বিপক্ষে ভাই? সংরক্ষণশীল বল এর বিরুদ্ধে। এগেইনস্ট না লিখে বিরুদ্ধে লিখে দিই। আপনি যখন বাহ্যিক বল দ্বারা কাজ করবেন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে, তখন আপনি যতটুকু কাজ করবেন সেটা পুরোটাই বস্তুর মধ্যে বিভব শক্তি চেঞ্জ করবে। জানি না আমরা এই জিনিসটা? আপনি একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে তুলতেছেন, এই বস্তুটাকে, রিমোটটাকে আমি তুলছি। সো যখন তুলছি আমার রিমোটটার নিচে কি কন্টিনিউয়াসলি একটা সংরক্ষণশীল বল অ্যাক্ট করছে, সেটা হচ্ছে তার ভর, অর্থাৎ পৃথিবী তাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা নিচের দিকে টানছে। তো আপনি যখন রিমোটটাকে উপরের দিকে তুলছেন তখন আপনি কি ওই গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, যেটা একটা সংরক্ষণশীল বল, সেটার বিরুদ্ধে কাজ করছেন। এই কাজ করার কারণে এই বস্তুটাকে আপনি যদি ছেড়ে দেন সেটা আবার আগের জায়গায় চলে আসে। আগের জায়গায় কেন চলে আসছে? কারণ বস্তুর মধ্যে বিভব শক্তি জমা ছিল, ছেড়ে দেওয়ার কারণে এই কারণে আগের জায়গায় চলে আসছে। সো বাহ্যিক বল যখন আপনি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করেন, বাহ্যিক বল দ্বারা কাজ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, যখন কাজ করেন কার বিরুদ্ধে ভাই? সংরক্ষণশীল বলের বিরুদ্ধে, তখন পুরো কাজটা কি হিসাবে জমা হয়? বিভব শক্তি হিসাবে জমা হয়। বুঝেছি জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, এবার আপনি যদি বাহ্যিক বল দ্বারা কাজ করেন ফ্রিকশনের বিরুদ্ধে, ফ্রিকশন বা হচ্ছে অসংরক্ষণশীল বল, অসব ফ্রিকশন বা অসংরক্ষণশীল বল এর বিরুদ্ধে, তাহলে ব্যাপারটা বুঝবেন ভাই। সংরক্ষণশীল কথাটার মানে কি? যেই বলের বিরুদ্ধে কাজ করলে কোনো কিছু সংরক্ষিত হয়। কে সংরক্ষিত হয়? বিভব শক্তি সংরক্ষিত হয়। পিই বলতে বোঝাচ্ছি পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এবার বুঝবেন, অসংরক্ষণশীল বল বা ফ্রিকশনের এগেইনস্টে আপনি যদি কাজ করেন বাহ্যিক বল দ্বারা, তাহলে আপনার পুরো কাজটাই হিট বা তাপ ও শব্দ শক্তি আকারে বা তাপ আর সাউন্ড আকারে নষ্ট হয়ে যায়। বুঝলাম ব্যাপারটা? বুঝেন? আপনি যখন তালু এইভাবে মানে রাব করছেন, তখন আপনি করছেন কি? অসংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করছেন না ভাই? আপনি বললেন ভাই কিভাবে? কারণ দেখুন আপনার হাতে চামড়া নিশ্চয়ই মসৃণ না, উঁচু নিচু খাঁজকাটা আছে। তো আপনি যখন রাব করছেন তখন আপনাকে সেই কি ফ্রিকশন দিচ্ছে না হাতে চামড়াটা একটা। তো আপনি সেই ফ্রিকশনের এগেইনস্টে কাজ করছেন না, হাত কিন্তু চাচ্ছেন না আপনি তাকে রাব করেন। তো আপনি ফ্রিকশনের এগেইনস্টে কাজ করছেন, এর কারণেই দেখেন এই যে একটা শব্দ উৎপন্ন হচ্ছে, কিন্তু ঠিক না? একই সাথে শব্দ উৎপন্ন হচ্ছে, একই সাথে কি উৎপন্ন হচ্ছে বলুন না? তালুটা গরম হয়ে যাচ্ছে। এখন আমার হাত গরম হয়েছে কিনা এটা তো আপনাদেরকে ফিল করাতে হবে না, আপনারা নিজেরা করে দেখতে পারেন। সো ব্যাপারটা ভালো মতো বুঝুন। আপনি অসংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করছেন, আপনার এর কারণে সাউন্ড উৎপন্ন হচ্ছে, আর একটা কি হিট উৎপন্ন হচ্ছে। বুঝলাম বিষয়টা? জি ভাইয়া। সো ব্যাপারটা বুঝেন। বিজ্ঞানী জুল পেলেন যে আপনি যদি হাত দিয়ে এরকম 4.18 জুল অথবা আমরা বলতে পারি 4.2 জুল যদি আপনি হিট, মানে 4.2 জুল যদি আপনি ওয়ার্ক করেন, 4.2 জুল যদি আপনি ওয়ার্ক করেন হাত দিয়ে, 4.2 জুল ওয়ার্ক করছেন, এই যে হাত এভাবে গ্রাব করছেন মানে কি কাজ করছেন, তাহলে আপনি যদি 4.2 জুল কাজ করেন, তাহলে দেখা যায় হাতের তালুতে, এটা উনি পেলেন আর কি, দেখা যায় হাতের তালুতে 1 ক্যালোরি হিট উৎপন্ন হয়েছে। 1 ক্যালোরি হিট উৎপন্ন হয়েছে, 1 ক্যালোরি হিট গিয়েছে। এখন আপনি বলতে পারেন 1 ক্যালোরি হিট বলতে কি বোঝায়? 1 ক্যালোরি হিট বলতে বোঝায় এটা এমন একটা হিট যে হিটটা 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে সক্ষম। এমন হিট উৎপন্ন হয় 4.18 জুল বা 4.2 জুল কাজ দিয়ে, যেই কাজটা 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে সক্ষম। বুঝলাম? তাহলে আমরা কাজকে কিসে পরিণত করলাম ভাই? হিটে পরিণত করলাম। বুঝেছি বিষয়টা নাকি বুঝি নাই? জানাবেন সবাই। বুঝেছি সবাই নাকি বুঝি নাই? জানাবেন সবাই কি বুঝেছেন? জি ভাইয়া বুঝেছি। বাকিরা বুঝতে পারছি। ভাই কথাবার্তা বলা লাগবে, বুঝাচ্ছি, জুমে ক্লাস হচ্ছে, সো অবশ্যই তো আমাদের একটু কথাবার্তা বলা উচিত, তাই না? বলুন, বুঝেছেন সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে তো খুবই ভালো জিনিস। আচ্ছা, এগুলা মিশিয়ে দাঁড়ান। এবার আমাদের আরেকটা উদাহরণ দেওয়া দরকার জুলের এই বিষয়গুলো নিয়ে। আসেন আরেকটা উদাহরণ দিচ্ছি। এবার আমাদের 2 নং উদাহরণটা হচ্ছে এরকম। স্টার ইন ওয়াটার, স্টারিং ইন ওয়াটার হওয়া উচিত মনে হয়, বা মানে মোট কথা হচ্ছে পানিতে আপনি চামচ দিয়ে গুলাগুলি করছেন। ওকে, ধরেন আপনি এই যে একটা গ্লাস অফ ওয়াটার নিয়েছেন, এখানে একটা চামচ আছে ভাই, এই যে চামচটা, তো এই চামচটাকে আপনি হাত দিয়ে ধরে গুলছেন। তো এখানে আপনি করছেন কি ভাই? গুলছেন মানে কি? ইমাজিন করুন এখানে আমার কাছে গ্লাস অফ ওয়াটার আছে, আমি গুলছি।
সেখানে আমি গুলার কারণে করছি কি ভাই, নিশ্চয়ই চামচটাকে আমি মেকানিক্যাল এনার্জি দিচ্ছি, অর্থাৎ কিনেটিক এনার্জি বা গতিশক্তি দিচ্ছি। সো গতিশক্তি কিভাবে দিচ্ছি ভাই, নিশ্চয়ই আমি চামচটার উপরে কাজ করছি, এমনি এমনি তো গতিশক্তি যায় না, এমনি এমনি যায় না, কাজ করা লাগে, কাজ করা লাগে। কাজ করা। সো আপনি কন্টিনিউয়াসলি কাজ করছেন, চামচটাতে গতিশক্তি সঞ্চার হয়েছে। এই গতিশক্তির ফলে দেখুন তো ভাই, পানিটাতে একটা আন্দোলন তৈরি হচ্ছে না, পানিটাও তো কন্টিনিউয়াসলি মুভ করছে। সো যেই জায়গাটাতে চামচটা মুভ করছে তার আশেপাশে যে পানির অণুগুলো, সেগুলোর গতিশক্তি আপনি বাড়িয়ে দিচ্ছেন না ভাই? কমন সেন্স, জি ভাইয়া। নিজে দেখতে পারেন, আপনি ইমেজিন করে দেখতে পারেন। আমি এখানে একটা পানির গ্লাস আর চামচ দেখতে পাচ্ছি, যদি আপনার ইমাজিনেশন শক্তিশালী হয় তাহলে আপনিও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সো আপনি ইমেজিন করুন যে এখানে পানির গ্লাসের মধ্যে আপনি চামচ গুলছেন। সো চামচের আশেপাশে পানির অংশটাকে আপনি আন্দোলিত করছেন, সো পানির অণুগুলো অনেক বেশি ছোটাছুটি করছে। আর পানির অণু যদি আপনি গতিশক্তি বাড়িয়ে দেন তাহলে কি বলুন, পানির তাপমাত্রা বাড়বে না? জি ভাইয়া। তাপমাত্রা বাড়বে। সো এখানেও দেখা যায় জুল পেয়েছেন যে এখানেও যদি আমরা 4.18 জুল অথবা 4.18 মানে নিয়ার অ্যাবাউট 4.2 জুল বলা যায়। সো এখানেও যদি আমরা 4.2 জুল কাজ করি তাহলে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি পাওয়ার মতো হিট যাচ্ছে সেখানে। তার মানে এতটুকু তাপ, এতটুকু কাজ, এতটুকু হিট জেনারেট করছে। বুঝতে পারলাম বিষয়টা? এটার মাধ্যমে মানে জুল, এই যে মানে জুল এবং ক্যালোরির মধ্যে কনভার্সনটা বের করেছে। ক্লিয়ার কি হলো আমাদের কাছে? জি ভাইয়া, অল ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছেন সবকিছু? ভাই বলুন সবাই বলুন, ঠিক আছে। ক্লিয়ার কি হলো ভাই, নাকি আর কোনো প্রশ্ন আছে বলুন? আর কোনো প্রশ্ন আছে ভাই? কোনো প্রশ্ন আছে কারো? না ভাইয়া। ওকে। সো জুলের ভাই আউটকামটা কি ছিল ভাই? জুলের আউটকামটা ছিল এরকম যে আমরা যতটুকু কাজ করব, ইন সাম কেসেস, সব কেসে কিন্তু না, এটা কিন্তু বিশেষ ক্ষেত্র বলছি, দুইটা ক্ষেত্রের কথা বলেছি, আরো কিছু ক্ষেত্র ভাবে। সো আমরা যতটুকু কাজ করছি সেটা পুরোটাই যেই বস্তুতে কাজ করছি সেখানে হিট জেনারেট করছে। সো কাজটা কিসে পরিণত হচ্ছে ভাই? হিটে পরিণত হচ্ছে। বুঝলাম, কাজটা পরিণত হচ্ছে হিটে। কিভাবে দেখালাম কিন্তু মাত্র। সো কতটুকু কাজ ভাই? কাজটাকে আপনি যদি জুল এককে নেন, আর তখন ওই জুলের ওই আমলটাতে হিটের একক ধরে নেওয়া হতো ক্যালোরি। এখন কিন্তু হিটের এককে ভাই জুলও বলা যায়, তাই না? এখন হিটের এককে জুল বলা যায়, আর বলা যায়, অনেক কিছু বলা যায়। ওই সময়টাতে হিটের একক ছিল জুল, শুধুমাত্র ক্যালোরি, আর কাজের একক ছিল জুল। সো কাজটাকে আপনি যদি জুল এককে ধরেন, হিটটাকে যদি ক্যালোরি এককে ধরেন, তাহলে আমরা জানি যে 4.2 জুল 1 ক্যালোরি হিটে কনভার্ট হচ্ছে। আর ব্যাপারটা বুঝেন, একই ইকুয়েশন দুই দিকে কি দুই রকম একক রাখতে পারেন? 1 মিটার আর 1 সেন্টিমিটার কি কখনো সমান হতে পারে ভাই? না ভাইয়া। কখনো সমান হতে পারে না। তাহলে এখানেও দেখুন এরকমই কিছু একটা, জুল আর ক্যালোরি তো কখনো সমান হতে পারে না। এই জন্য বিজ্ঞানী জুল এই জায়গায় একটা ধ্রুবক এনে দিয়েছেন, এই জায়গায় একটা ধ্রুবক এনে দিয়েছেন। সো উনি প্রথমে যেটা বলেছিলেন যে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক, এরপরে ওইখানে একটা ধ্রুবক এনে দিয়ে W=JH লিখেছেন। এবং এই ক্ষেত্রটা কখন সম্ভব ভাই? এই সূত্রটা W=JH কখন সম্ভব? যখন H কে বা হিট কে নিবেন ক্যালোরি এককে, W কে নিবেন জুল এককে। ঠিক এই সময় জে এর একক কত জানেন ভাই? 4.2 জুল পার ক্যালোরি। 4.2 জুল পার ক্যালোরি। তাহলে দেখেন এখন এই মুহূর্তে জে এর মান যদি 4.2 জুল পার ক্যালোরি আপনি একবার বসিয়ে দেন, তাহলে সমীকরণের এই পাশেও জুল থাকে, ওই পাশেও দেখেন ক্যালোরি কাটাকাটি গিয়ে ও পাশেও জুল থাকে। একই সমীকরণের এক পাশে মিটার আর আরেক পাশে যদি 1 মিটার থাকে, এবার কিন্তু ইজিলি ইকুয়াল লিখতে পারে। এক পাশে যদি 1 জুল থাকে, আরেক পাশেও কিন্তু 1 জুল ইজিলি লিখতে পারে। বুঝলাম বিষয়টা? বুঝলাম। সো সমীকরণের দুই পাশে জুল আনার জন্য আমি 4.2 জুল পার ক্যালোরি দ্বারা গুণ করেছি এই হিটকে। তাহলে আমাদের W=JH ফর্মুলাটা লেখা যায়। বুঝেছি বিষয়টা নাকি বুঝি নাই? জানাবেন, প্রশ্ন থাকলে জানাবেন। এখন আমাদের বর্তমান যুগে, এটা তো অনেক আগের ঘটনা, বর্তমান যুগে ভাই ডিরেক্টলি W=H আপনি লিখতে পারেন। এবং এটা কখন পসিবল ভাই? যখন আপনি W এর একক জুলে নেবেন, H এর একক জুলে নেবেন, তাহলে এবার কাউকে কি কনভার্ট করা লাগছে ভাই কোনো কিছুতে? কাউকে কোনো কিছুতে কনভার্ট করা লাগছে না, দুই দিকে তো জুল লিখাই যায়, একটা সমীকরণে দুই দিকে তো একই রাশি লিখাই যায়। সো এবার ভাই জে এর মানটা হচ্ছে 1, এবার জে এর মানটা হচ্ছে 1। বুঝলাম? তাহলে জে এর মান কখন 4.2 জুল পার ক্যালোরি? যখন W এর একক জুল, H এর একক ক্যালোরি নেবেন, তখন জে এর মান 4.2 জুল পার ক্যালোরি। আর যদি দুইটারই একক জুলে নেন, তাহলে জে এর মান হচ্ছে 1। বুঝেছি সবকিছু? এবং এই জে এর মান, যেটাকে কি বলা হয় ভাই? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। বুঝেছি? সবাই বলুন, ক্লিয়ার কি হলো? প্রশ্ন আছে কোনো আপনাদের? না, কোনো কোশ্চেন নেই। না ভাইয়া। সবকিছু বুঝেছি?
জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখুন ব্যাপারটা, আমরা এখন ওয়ার্ক এবং হিটের অনেকগুলো ফর্মুলাকে একসাথে লিখবো। সো দেখুন ভাই, আপনি ধরেন পানিতে গুলছিলেন, সো আপনি কাজ করেছেন, কাজের ফলে কি পানির তাপমাত্রা বেড়েছে, তাহলে ডাব্লু সমান লিখা যায় এম এস ডেল থিটা লিখা যায় না, কারণ পুরো কাজটাই আলটিমেটলি পানির তাপমাত্রা বেড়েছে। আর আপনি যখন পানিতে গুলছিলেন, আপনি যখন চামচ নড়াচ্ছিলেন, তখন কি আপনি গতিশক্তি কনভার্ট করছিলেন, গতিশক্তিরই তো তাপে কনভার্ট হচ্ছিল, হাফ এম ভি স্কোয়ার সমান লিখা যায় এম এস ডেল থিটা। ঠিক এইভাবে একটা বিশাল বড় চেইন আমরা লিখতে পারি। ধরেন পানিটা এত বেশি তাপমাত্রায় ছিল যে আপনি যখন তাকে গুলাচ্ছিলেন তখন সেখানে এত পরিমাণ হিট জেনারেট হলো যে পানিটা বাষ্পে পরিণত হলো, তাহলে লিখা যায় এমএলএফ। যতটুকু কাজ করলেন পুরোটাই পানিটাকে বাষ্পে পরিণত করলো। যদি পানিটা বরফ আকারে থাকতো 0°C, তাহলে আপনি যখন স্টার করবেন তখন বরফটা ধরে নিলাম পানিতে পরিণত হয়ে গেল, তাহলে আপনি গতিশক্তি দিলেন, সেটা পানিতে পরিণত হয়ে গেল, এমএলএফ হয়ে গেল। ধরে নিচ্ছি আপনি এটা পানিকে উপরে উঠাচ্ছেন, বিভব শক্তি দিচ্ছেন, ধরে নিচ্ছি সেখানে বিভব শক্তিটা, বা ধরেন একটা পানিকে উপর থেকে নিচে ফেলে দিচ্ছেন, উপর থেকে নিচে ফেলে দিচ্ছেন, জগ ভর্তি বা মগ ভর্তি পানিকে উপর থেকে নিচে ফেলে দিচ্ছেন, তাহলে ওই যে পানির যে বিভব শক্তিটা ধরে নিচ্ছি সেটা কনভার্ট হচ্ছে তাপ শক্তিতে, পুরো গতি বিভব শক্তিটা ধরে নিচ্ছি কনভার্ট হচ্ছে তাপ শক্তি। ধরে নিচ্ছি পানির তাপমাত্রা বাড়তে থাকলো উপর থেকে নিচে পড়ার সময়। বুঝলাম বিষয়গুলো? উপর থেকে নিচে পড়ার সময় গতিশক্তি হয় না? মানে বিভব শক্তি কমতে থাকে, গতিশক্তি বাড়তে থাকে। হ্যাঁ। তো এইটা একটা হাইপোথেটিক্যাল কেস। ধরে নিচ্ছি গতিশক্তিতে না, পুরো বিভব শক্তিটাই পানি তাপমাত্রা বাড়াচ্ছে। এগুলা ইমেজিনেবল, ইমেজিন করা হাইপোথেটিক্যাল কেস, এগুলো আসলে পুরোপুরি আপনি ব্যাখ্যা করতে পারবেন না। উপর থেকে কোনো কিছুকে ছেড়ে দিলে তার বিভব শক্তিটা নর্মালি কনভার্ট হয় গতিশক্তিতে, গতিশক্তিতে। বাট আমরা কনভার্ট করে নিচ্ছি এমজিএইচ এর কিছু একটা পার্সেন্টেজ পানির তাপও বাড়াচ্ছে। এরকম কিছু কোয়েশ্চেন দেখাবো একটু পরে। সো এই পুরো জিনিসটাকে আমরা একসাথে লিখলাম। ওকে, ডাব্লু ইজ ইকুয়াল টু এইচ, এইচ এর পরিবর্তে এম এস ডেল থিটা, এম এল ভি, এম এল এফ লিখতে পারেন। ডাব্লু পরিবর্তে হাফ এম ভি স্কোয়ার, এম জি এইচ, এফ এস কস থিটা, অনেক কিছু লিখতে পারেন। এরপর যদি ইলেকট্রিক্যাল এনার্জিতে যান, কারণ আমরা অনেক সময় এরকম করব, ইলেকট্রিক্যাল এনার্জিতে কেন যাচ্ছি, কারণ দেখেন ধরেন কোথাও একটা রোদ আছে, এই ধরেন একটা রোদ, এটা ধরেন একটা হিটার, এই ধরেন এক বালতি পানি, হিটার। এখন আমি যদি এই হিটারের মধ্যে এখানে যদি আমি একটা সেল দ্বারা কানেক্ট করি ভাই, সেল দ্বারা কানেক্ট করি, তাহলে ডেফিনেটলি আই কারেন্ট যাবে, এই আই কারেন্ট রোধের মধ্য দিয়ে যাবে। সো ব্যাপারটা বুঝুন, আই কারেন্ট যখন রোধের মধ্য দিয়ে যাবে তখন কিছু পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি রোদ গ্রহণ করবে, তাই না? এক একটা রোদ এক এক রকম ভাবে ফাংশন করে। কখনো রোদ যদি ফ্যান থাকে তাহলে ফ্যানটা ঘুরে, লাইট থাকলে লাইট উৎপন্ন হয়। এইটা ধরে নিলাম হিটার, তাহলে যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি মানে সে গ্রহণ করবে সেটা পুরোটাই সে কাজ করবে, যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি গ্রহণ করবে সেটা পুরোটাই সে কাজ করবে হিট উৎপন্ন করতে। তাহলে পুরো ইলেকট্রিক্যাল এনার্জিটা সেই উৎপন্ন করছে হিট। ধরে নিচ্ছি পানির তাপমাত্রা বেড়ে গেল এম এস ডেল থিটা, আর কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি সে অ্যাবজর্ব করলো বা কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জিকে সে হিটে কনভার্ট করলো, সেটা হচ্ছে ধরে নিতে পারেন আই স্কোয়ার আর টি, এই যে আই স্কোয়ার আর টি, অথবা ভি স্কোয়ার বাই আর টি, অথবা ভিআইটি, অথবা ভি কিউ, যেইভাবে যখন সেই সূত্রে লেখা যায়। ডাব্লিউ পরিবর্তে হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারেন। যদি ভাই এই যে এটা কারেন্ট দিয়ে না চলে, এটা যদি সোলার এনার্জি দিয়ে চলতো, তাহলে এনএইচ নিউ, এনএইচ সি বাই ল্যামডা, গুণগত রসায়ন, অনেক কিছু লিখতে পারতাম। মোট কথা হচ্ছে এই সূত্রটা একটু মুখস্থ রাখবেন। এই ছোট্ট একটা সূত্র, বাট এখান থেকে অনেক সুন্দর সুন্দর ম্যাথ কিন্তু এসে থাকে প্রত্যেক বছরই, আমরা যেন সেগুলো খুব ভালো মতো পারি। এই সিরিজ অফ ফর্মুলাসটা একটু মনে রাখবেন। এখানে আমরা ফিজিক্সের সাথে কেমিস্ট্রি সবকিছু রিলেট করেছি। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। আমরা ক্লাস আর খুব বেশিক্ষণ এক্সটেন্ড করব না। বলুন, কোনো প্রশ্ন আছে আপনাদের এই পর্যন্ত? আছে? প্রশ্ন আছে? জি হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া, একটু লাউডলি বলবেন। ভাইয়া, আপনি বলছিলেন যে বিভব শক্তি থেকে তাপমাত্রা বেশি হয় যখন কোনো কিছু উপর থেকে নিচে ফেলা হয়, যেমন পানি। কিন্তু যখন বৃষ্টি উপর থেকে নিচে পড়ে তখন তো ভাইয়া ভাইয়া তাপমাত্রা আমি এটা একটু পুরোপুরি হাইপোথেটিক্যাল কেস বলেছিলাম, টোটালি হাইপোথেটিক্যাল কেস বলেছিলাম। আর বৃষ্টি উপর থেকে নিচে পড়ার সময় কিন্তু এক সময় গিয়ে বৃষ্টির বেগটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ বলুন, কি প্রশ্ন করেছিলেন বলুন। ভাইয়া, আমি এটাই বলছিলাম যে তাপমাত্রা তখন তো তাপমাত্রা বাড়ে না, মানে এটা একদমই কমে যায় না। হাইপোথেটিক্যাল কেস নিয়েছি, এরকম আসলে হওয়া উচিত না, মানে এরকম হবে না। আমরা জাস্ট এরকম ধরে তো নিতেই পারি, ধরেন উপর থেকে একটা জিনিসকে ফেলে দিলাম, নিচে পড়তে পড়তে ওর পুরো বিভব শক্তিটা ধরে নেন পুরোটাই হিটে কনভার্ট হয়েছে, এরকম ভাই ম্যাথে লেখা থাকবে। ম্যাথ যখন করবেন ম্যাথে লেখা থাকবে যে ধরে নেন একটা পানি উপর থেকে যখন পড়ছে তার পুরো বিভব শক্তিটাই হিটে কনভার্ট হচ্ছে, এটা ধরে নিতে বলে। তাইলে আমাকে বলুন পানির ফাইনাল টেম্পারেচার কত। সেগুলো ধরে নিলে তো অনেক কিছু ধরে নেওয়া যায়, বাট অ্যাকচুয়াল সায়েন্স ডেফিনেটলি এরকম না ভাই, আমরা অনেক কিছু ধরে রকেট নিতে ধরে নামার নিয়ে সময় তো এটা হয়। ওকে বলুন। রকেট যখন নিচে নামে তখন তো হ্যাঁ তাপমাত্রা ওটা তো বৃদ্ধি এয়ার পায়। ফ্রিকশনের কারণে।
হ্যাঁ, তাহলে তো বৃষ্টিও তো বাতাসের বাধার জন্য তাপমাত্রা বাট বৃদ্ধি খুবই নেগলিজিবল হিট চেঞ্জ হয়, খুবই নেগলিজিবল, এটা আহামরি কোনো চেঞ্জ হয় না তাপমাত্রা, একদমই নেগলিজিবল। জি ভাইয়া। বুঝতে পেরেছি? জি জি। জি ভাইয়া। ওকে, আচ্ছা আসেন এবার কিছু প্রশ্ন সলভ করি। যেমন হচ্ছে 200 ওয়াট, এটা হচ্ছে পাওয়ারের মান, এর একটি হিটার 20 মিনিট চালালে টাইমের মান 2 কেজি পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে? অর্থাৎ পানির তাপমাত্রা ডেল থেটা অথবা ডেল টি, এই মানটা জানতে চেয়েছি। বুঝতে পেরেছি বিষয়টা? জি ভাইয়া। সো ধরে নিচ্ছি ভাই হিটারে যতটুকু কাজ করলো, হিটার পুরো কাজটাই আলটিমেটলি ধরে নিলাম পানির তাপমাত্রা বাড়িয়ে দিল। হিটার যতটুকু কাজ করলো সেটা পুরোটাই আলটিমেটলি পানির তাপমাত্রা বাড়িয়ে গেল। সো হিটার কতটুকু কাজ করো ভাই? ওকে যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি দিবে, ধরে নিচ্ছি হিটারের এফিসিয়েন্সি 100%, যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হবে পুরোটাই সে কাজে কনভার্ট করবে। সো ইলেকট্রিক্যাল এনার্জি কতটুকু দেওয়া হচ্ছে? 200 ওয়াট মানে কত? 200 জুল পার সেকেন্ড। সো কতটুকু দেওয়া হচ্ছে ভাই? পিটি। ডাব্লিউর জায়গায় লিখতে পারি আমরা পিটি, আর এইচ এর জায়গায় কি লিখতে পারি? পানির তাপমাত্রা বেড়ে গেল এম এস ডেল থেটা। সেখান থেকে ডেল থেটার ভ্যালুটা বের করলেই হয়ে যাবে। থেটা সমান লিখা যায় পিটি ডিভাইডেড বাই এম ইন্টু এস, লিখা যায়। জি পি এর ভ্যালু কত ভাই? 200। টি এর ভ্যালু কত? 20 ইন্টু 60 ডিভাইড বাই এম এর ভ্যালু কত ভাই? 2 ইন্টু এস এর ভ্যালু কত? 4200। বুঝেছি জিনিসগুলো? বলুন বুঝেছি? পারবো? জি ভাইয়া। জি ভাই। কত আসে? মানটা কত আসে? কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পায় বলুন? 28.57। কত আসে? 28.57। 28.57। কত ভাই আরেকবার বলবেন? 28.57। আচ্ছা 28.57 কেলভিনও বলতে পারেন, আবার 28.57 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারেন। কেন বুঝেছি তো? কারণ তাপমাত্রা পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা, কেলভিন এককতা তা। আমরা আরেকটা ম্যাথ সলভ করে আজকে ক্লাস শেষ করব। কালকে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করবো, কারণ অনেক ম্যাথ রেখেছি। যে এরপরে দেখেন হিটারের একটা ম্যাথ রেখেছি, এফিসিয়েন্সি দিয়েছি। এরপরে হচ্ছে আপনার আইআইটি 1981 সালে একটা ম্যাথ রেখেছি, এটা কালকে সলভ করব। এরপর হচ্ছে এইখানে উপর থেকে নিচে পড়ছে একটা জিনিস, সেটা রেখেছি এরকম। তারপর ক্লসিয়াসের প্রকাশ নেক্সট দিন শুরু করবো। সো আসুন আজকে লাস্ট একটা কোয়েশ্চেন আমরা সলভ করি ভাই। এই কোয়েশ্চেনটা, এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। আজকের মানে এই অধ্যায়ের টোটাল 18 নম্বর কোয়েশ্চেন। কি বলেছে ভাই? দিনের বেলা 100 ওয়াটের কোন হিটারে 2 মোল 2 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন এসে পড়লো। ওই হিটার 1 আওয়ার চালালে কতটুকু বাষ্প উৎপাদন করতে সক্ষম? সো টি এর ভ্যালু দেওয়া, 2 মোল মানে কত, এন এর ভ্যালু দেওয়া, 2 অ্যাংস্ট্রম মানে কত, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া, কতটুকু বাষ্প উৎপাদন করতে সম্ভব। সো ব্যাপারটা বুঝবেন ভাই। কিভাবে সলভ করে আমি দেখাচ্ছি। ধরেন এই হচ্ছে একটা হিটার, ওকে, এই হচ্ছে আমাদের একটা হিটার। হিটারে দুই রকম এনার্জি আসছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, আর একটা ধরে নিচ্ছে সোলার এনার্জি। ঠিক আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর আরেকটা ধরে নিচ্ছে সোলার। এবং ফাইনালি এই যে যতটুকু এনার্জি সে গ্রহণ করছে পুরোটা দিয়ে সে কাজ করছে, পুরোটা দিয়ে সে কাজ করছে। এফিসিয়েন্সি কিছু বলা নাই, মানে কি 100%। তাহলে যতটুকু এনার্জি সে গ্রহণ করছে পুরোটা দিয়ে সে কাজ করছে। এবং তার কাজ কি ভাই বলুন তো? হিটারের কাজ কি? হিট উৎপন্ন করা। সো বলেছে কতটুকু বাষ্প উৎপাদন করতে সম্ভব। ধরে নিচ্ছে এই হিটারে অলরেডি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আছে, ধরে নিচ্ছে অলরেডি। কারণ আপনি এটা ধরে না নিলে পারবেন না, কিন্তু পানির তাপমাত্রা যদি আগে কত ছিল এটা বলা না থাকে, তাহলে আপনি ধরে নেবেন পানির তাপমাত্রা অলরেডি 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হিটার যতটুকু কাজ করলো পুরোটাই মানে এটাকে বাষ্পে পরিণত করলো, এমএলভি, এইচ সমান এমএলভি। আর হিটার কাজ করলো কতটুকু দিয়ে ভাই? এই এনার্জিটা গ্রহণ করে। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি প্লাস সোলার এনার্জি, এইটুকু এনার্জি গ্রহণ করে সে কাজ করেছে, হিট উৎপন্ন করেছে। কিভাবে লেখা যায় ভাই? ডাব্লিউ জায়গায় লিখা যায় পিটি প্লাস এন এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। বলুন বুঝেছেন কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন জাস্ট কাজ শেষ। এইখানে যে সবচাইতে বড় যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে আপনাদের এই এন এর এই জায়গাটা, এটাও বলে দিলাম। বাদ বাকি সবকিছু পারবেন। দেখেন পি এর ভ্যালু দেওয়া আছে 100 ওয়াট, টি এর ভ্যালু দেওয়া আছে 1 আওয়ার, মানে কত ভাই? 3600 সেকেন্ড। এটা পারবেন। বাট আপনার এইচ এর ভ্যালুটা আপনি জানেন, সি এর ভ্যালুটাও জানেন, কনস্ট্যান্ট। ল্যামডার ভ্যালুটাও কিন্তু দেওয়া আছে, 2 অ্যাংস্ট্রম মানে কত? 2 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। এম এর ভ্যালু জানেন আপনি, কতটুকু পানি ভাই? জানেন কতটুকু বাষ্প উৎপাদন করতে, অর্থাৎ এম এর ভ্যালুটা আপনার কাছে জানতে চেয়েছে। আর এলভির ভ্যালু তো আপনি জানেন, এলভির ভ্যালু জানেন।
জাস্ট আপনার কাছে কনফিউশন হবে n এর ভ্যালু নিয়ে। n সমান, সবাই ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে n সমান সবাই লিখে দেয় 2, আর যেহেতু 2 মোল ফোটন, কিন্তু ভাই 2 মোল ফোটনে কিন্তু দুইটি ফোটন থাকে না, 2 মোলে ফোটন থাকে হচ্ছে 2 × 6.02 × 10⁻23t। বুঝা গেছে? n এর ভ্যালু এইটা বসাবে। সবকিছুর মান আপনি জানেন, আলটিমেটলি এখান থেকে m এর ভ্যালুটা বের হবে। যদি এসআই এককে সবকিছু নেন তাহলে কেজি এককে বের হবে। বুঝলাম? পারবো? জি ভাইয়া ইনশাআল্লাহ। সবাই বলুন। কোনো প্রশ্ন আছে এরপরে? প্রশ্ন না আছে ভাইয়া। ভাই? বলুন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া ফিজিক্স বইটা কিভাবে পড়বো, এটা নিয়ে কনফিউজে আছি। আচ্ছা, প্রশ্ন বই কিভাবে পড়বেন? বই হচ্ছে ভাই আমাদের লেকচার ফলো করবেন। আপনি আমার বলতে যেই টিচারেরই লেকচার ভালো লাগে সেই টিচারের লেকচার ফলো করবেন। তো লেকচারেই সবকিছু গোছানো থাকে, অ্যাম্পল অ্যামাউন্ট অফ থিওরি পড়া হয়, অ্যাম্পল অ্যামাউন্ট অফ ম্যাথ পড়ানো হয়, সবাই এই কাজই করে। সো এই লেকচারই খুব ভালো মতো আপনি পড়ে ফেলতে পারেন। সো লেকচারটা যখন খুব ভালো মতো গোছানো হবে, আপনার খাতায় নোট করা থাকবে, পড়া হয়ে যাবে, এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা রাইটারের বই, যে কোনো, ইসাক স্যার হতে পারে, তপন স্যার হতে পারে, সেলু স্যার হতে পারে, যে কোনো একটা রাইটারের বই। অনেক বই কেনার দরকার নেই, একটা রাইটার হলে এনাফ, কারণ আপনাকে তো সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনি কোনো জায়গায় না পড়তেন তাহলে আপনি অনেকগুলো রাইটারের বই নিতে পারতেন, যেই টপিকটা যে রাইটারের বই থেকে বুঝেন সেই রাইটারের বই থেকে পড়তে পারতেন। বাট এখন তো আপনাকে সবকিছু বুঝিয়েই দেওয়া হচ্ছে, সো বই থেকে তো আপনারা কষ্ট করে বোঝা লাগবে না, আগে বোঝানো হচ্ছে। তখন আপনি একটা রাইটারের বই কিনবেন, ওই একটা রাইটারের বইয়ে পুরো অধ্যায়টা একবার দেখে নিলেন, একটু রিডিং পড়ে নিলেন, কিছু জিনিস বুঝবেন, তুই একটা জিনিস নাও বুঝতে পারেন সেগুলো চ্যাট জিপিটি করবেন, উত্তর ভালো মতো বুঝিয়ে দিবে। আর অনেক কিছু না বুঝলেও জিজ্ঞেস করবেন, ডেফিনেটলি উত্তর পাবেন। কিছু কিছু জিনিস স্কিপও করা লাগে যেগুলো দরকার নেই। তো এইভাবে করে একটা অধ্যায় পড়লেন ভালো মতো হবে, রিডিং বা বুঝিয়ে পড়লেন। অধ্যায় শেষ, এরপরে জাস্ট কোয়েশ্চেন সলভ করবেন। কোয়েশ্চেন সলভ করবেন কিভাবে ভাই? বইয়ের উদাহরণের যেসব ম্যাথ থাকে না, উদাহরণের ম্যাথ করবেন, অনুশীলনী ম্যাথ না করলেও চলবে। উদাহরণে সব ম্যাথ করে ফেললেন, আমি আপনাকে সবচেয়ে এফিসিয়েন্ট ওয়ে দেখাচ্ছি। উদাহরণে সব ম্যাথ করে ফেললেন, এরপরে যাবেন হচ্ছে টেস্ট পেপার সলভিং এ আর প্রশ্ন ব্যাংক সলভিং। শেষ, এইটুকু করলে এনাফ। এটুকু করলে আপনি সব রকম কোয়েশ্চেনের পারবেন, সলভ করতে পারবেন সব রকম কোয়েশ্চেন। আর ক্লাসের লেকচার ভালো মতো বুঝলে সব থিওরিজ পারবেন, এরপর ওই থিওরিজ গুলো বই থেকে একটু গুছিয়ে পড়ে নেবেন, দ্যাটস ইট, কাজ তো শেষ। আর কোয়েশ্চেন সলভ করেন বইয়ের উদাহরণের ম্যাথ, আর আপনার হচ্ছে প্রশ্ন ব্যাংক আর টেস্ট পেপারের ম্যাথ, এই তো ঘটনা। বুঝেছি? জি ভাইয়া। হচ্ছে নেক্সট ক্লাস কিন্তু 26 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবারে। ওকে, আবারও দেখা হবে সেদিন। ভাইয়া কোয়েশ্চেন সেই ব্যাংকটা কোথায় দেওয়া? হ্যাঁ কি ভাই, বুঝি নাই। কোয়েশ্চেন ব্যাংকটা কোয়েশ্চেন ব্যাংক কি নিবেন, বুঝি নাই, কি বললেন? ওইটা কোথায়? কোয়েশ্চেন ব্যাংক কি নিজেদের কিনে নিয়ে ওগুলা করা লাগবে? হ্যাঁ অবশ্যই, প্রশ্ন ব্যাংক তো নিজেরা কিনে নেওয়া লাগবে না, আপনি কিনে বিচিত্রা নিতে পারেন, করলে কি অথবা হবে? কোনো সিনিয়র ভাইয়া বা আপুর কাছে নিতে পারেন, তাদের প্রশ্ন ব্যাংকটা, কোনো বিচিত্রা অসুবিধা কেমন নেই। হবে? হ্যাঁ বুঝি নাই। বিচিত্রা কোয়েশ্চেন ব্যাংক গুলা না ভাই এগুলো ভালো হবে না, এগুলো অনেক ভুল থাকে, ভুলে ঠাসা থাকে। উদ্ভাসের কি প্রশ্ন ব্যাংকটাই অনেক নির্ভুল থাকে, সো ওটাই কালেক্ট করতে পারেন। আর ওখানে সবাই যেহেতু কোচিং করে, সো ওখানে প্রশ্ন ব্যাংকটা দেখবেন অ্যাভেলেবল পাবেন, আপনার আশেপাশে যে কোনো ভাই আপুর কাছে পেয়ে যাবেন, সো ওটা আপনি ফ্রিতেই কালেক্ট করতে পারবেন, একটু চোখ কান খোলা রাখলে ওটাই করবেন। অনেক বেশি বই টই কিনে স্তূপ করে রাখার কোনো দরকার নেই। বুঝলাম? জি ভাইয়া। এই ছিল আপনাদের জন্য ভাই সমূহ শুভকামনা। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ। আজকে এই পর্যন্তই শেষ, আমি সাইন অফ করতেছি। সবাই ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।